হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা প্রথমে ওই বিজেটি দিয়ে সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ার ডিজাইন করা শিখবো। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। সিঙ্গেল স্টেজ কমন ইমিটার অ্যামপ্লিফায়ার ডিজাইন। আমরা কমন ইমিটার অ্যামপ্লিফায়ার ডিজাইনটাই শিখবো, কারণ কমন ইমিটার অ্যামপ্লিফায়ারের ডিজাইন যদি তুমি করতে পারো তাহলে সেখান থেকেই কমন কালেক্টর হয়ে যাবে, তাই না? আচ্ছা, তোমার ডিজাইন করার জন্য কিছু স্পেসিফিকেশন এটা দেয়া থাকতে হবে বা কোনো না কোনো ভাবে সেটা জানা থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ, গেইন তুমি কি পরিমাণ চাচ্ছ এটা সব সময় জানা থাকা লাগে না, ঠিক আছে? গেইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এই গেইন সব সময় দেয়া থাকবে না, আমরা চেষ্টা করব গেইনটাকে ম্যাক্সিমাম করার জন্য। ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া থাকবে, মানে অ্যামপ্লিফায়ারটা কোন কাজের জন্য ইউজ করা হবে, তার মিনিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তারপরে যেই ইনপুট সিগন্যালটা দেয়া হবে সেই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, সিগন্যাল সোর্স ইম্পিডেন্স, আর দেয়া থাকবে অ্যামপ্লিফায়ারের সাথে যে লোড ইউজ করা হবে সেই লোড ইম্পিডেন্স, এই জিনিসগুলো দেয়া থাকবে। তবে অনেক সময় পরীক্ষায় প্রবলেম দিলে কালেক্টর কারেন্ট দেয়া থাকে, বিভিন্ন লেভেলের ভোল্টেজ অনেক সময় মেনশন করা থাকে, এতে কি হয় ডিজাইনটা সহজ হয় এবং সব স্টুডেন্টদের ডিজাইন সিমিলার হয়। কিন্তু এখন যেইভাবে আমরা প্র্যাকটিক্যাল সার্কিট যেভাবে ডিজাইন করি, এক একজনের ডিজাইন এক এক রকম হতে পারে, একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই প্যারামিটার গুলো যদি দেয়া থাকে, তাহলে আমরা যদি একটা সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ার ডিজাইন করি, আমরা সাধারণত ভোল্টেজ ডিভাইডার বায়াস দিয়ে করব। যদি মেনশন করা না থাকে তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা হলো তোমাদের সেই সার্কিট, তোমরা জানো এটা হলো সিঙ্গেল স্টেজ কমন ইমিটার অ্যামপ্লিফায়ার। অলরেডি এই কম্পোনেন্ট গুলো তোমরা ডিজাইন করা শিখেছো, তারপরে আমি একটু রিভিউ করে যাই। সেই জন্য প্রথমে কি আসছে, সিলেকশন অফ আইসি, আরসি এন্ড আরই। কমন ইমিটার এমপ্লিফায়ারের গেইনের এক্সপ্রেশন মনে আছে তোমাদের? দেখো তো এইটা ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে গেইন, ভোল্টেজ গেইন এটা আরসি এর উপরে ডিপেন্ড করে, এইচএফই এইচআই এর উপরে ডিপেন্ড করে, আরএল এর উপর ডিপেন্ড করে। কিন্তু এইটা 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 এই তিনটা কম্পোনেন্টের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, তাই না? কেন নেই? কারণ আমরা যদি একটা ট্রানজিস্টর ফিক্সড করে ফেলি, তার এইচএপি ফিক্সড, এইচআই ফিক্সড, আর আরএল তো আমার এখানে দেয়া থাকবে, এটা হলো রিকোয়ারমেন্ট, আরএল টা দেয়া আছে, তাহলে আমাদের কন্ট্রোল আছে অনলি অন আরসি, তাই না? আরসির উপরে। হ্যাঁ, তাহলে আমরা গেইন কি বেশি চাই না কম চাই? বেশি চাই। কম চাই। বেশি। না, গেইন ভোল্টেজ গেইন ভোল্টেজ। বেশি চাই। সবসময় ভোল্টেজ গেইন কি চাই? বেশি চাই, কারণ এমপ্লিফায়ারের গেইন বেশি হলে সে সিগন্যালকে বেশি এমপ্লিফাই করতে পারবে, গেইন বেশি চাই। তাহলে বেশি চাইলে আর সি এর ভ্যালু আমরা কি রকম রাখবো? অবশ্যই বড় রাখবো, তাই না? আর সির ভ্যালুটা কি করব? বড় রাখবো। হ্যাঁ, বড় রাখবো। তাহলে দি মেইন টার্গেট, সেই জন্য কি করতে হবে, এটা এই যে দি লার্জার ভ্যালু অফ আর সি রেজাল্ট ইন, বড় যদি হয় তাহলে গেইন খুব বড় হবে। এখন তুমি বড় করতেছো, ধরো এটাকে বড় করতেছো, খুব বেশি বড় করে বেশি লাভ হবে না, বেনিফিট পাওয়া যাবে না। কেন? যদি এটা আর এল এর সমান হয়ে যায় একবার, বুঝতে পেরেছো? তারপরে এই আরসি কে অযথা বড় করে লাভ হবে না। কেন? আর এল এর সাথে এটা প্যারালাল হয়ে আর এল ইফেক্টিভ হয়ে যাবে। এটা কি বোঝা গেল?
ধরো তুমি আরসির ভ্যালু বড় করছো, কিন্তু আরসির ভ্যালু করে ফেললা 10K, কিন্তু আরএল এর ভ্যালু আছে ধরো 1K, দুইটাকে তাহলে তো হচ্ছে ছোটটা যেটা আরএল টা সেটা এফেক্টিভ হবে। হিসেবে আর কি। হ্যাঁ সেই তো, তাহলে 1K এর কাছাকাছি থাকবে, তাই না? জি সেই স্যার। জন্য ম্যাক্সিমাম লিমিট হলো এটাকে আমরা বড় করব ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম কত পর্যন্ত করতে পারবো? আরএল পর্যন্ত। আরএল এর সমান করতে আরএল পারবো, এর এটাই সমান ম্যাক্সিমাম পর্যন্ত লিমিট, এর চাইতে বড় করা যাবে না। যাবে না। আচ্ছা, আবার বেশি বড় করলে আরএল যদি অনেক বড় থাকে, ধরো আর 100K আছে, এখন তুমি যদি আরসি কেও 100 করতে চাও তাহলে একটা প্রবলেম আছে। কেন? কারণ আরসি যত বড় করবে এই আরসির অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ তত বাড়বে, এইখানে ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে, জি স্যার। এখানে ভোল্টেজ ড্রপ বেড়ে গেলে এখানকার ভোল্টেজ কমে যাবে। জি স্যার। তো এখানকার ভোল্টেজ যদি কমে যায় তাহলে যে স্টেবিলিটি আছে সেটা জি স্যার। ফল স্যার করবে। কমে হ্যাঁ যাবে। ঠিক আছে, স্টেবিলিটি কমে যাবে। তাহলে কি করতে হচ্ছে, যদি এটাকে শোনো, এটাকে যদি অনেক বড় করো আরসি তাহলে কারেন্ট ভোল্টেজটা কমে যাবে। কমাতে হবে। এই শোনো, কারেন্টও কমে যাবে, তাই না? কারেন্টও কম নিতে হবে আমার, কারণ খুব বেশি কারেন্ট নিলে তো এখানে অনেক বেশি ড্রপ হবে। তাহলে কারেন্ট যদি কম হয়, এখানকার ড্রপ যদি কম হয়, তাহলে দুইটা প্রবলেম হচ্ছে। একটা হলো কারেন্ট, এই এখানকার ড্রপ কম হলে আমার স্টেবিলিটি ফল করছে। আর একটা হলো কারেন্ট যদি কম হয় তাহলে কম কারেন্টে এইচএবির মানও একটু কম থাকে। আইসির ভ্যালু যত বেশি হয় এইচএবির মান তত বাড়ে। তাহলে দেখো ডিজাইন কিন্তু একটা সিঙ্গেল রুল দিয়ে করে ফেলা যাচ্ছে না, এখানে অনেকগুলো প্যারামিটার আমাদেরকে মাথায় রেখে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। যে কারেন্টও যেন আমাদের খুব বেশি কমে না যায়, তারপরে আরির অ্যাক্রসের ভোল্টেজ ড্রপও যেন খুব বেশি কমে না যায়, আর আরসি কেও যতটা সম্ভব সেই সমস্ত রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে আরসি কে যত বড় করা যায় তত বড় আমরা করব, এই না কথা? তাহলে আমরা কিভাবে হিসেব করব? একটা হিসেব হয় হলো, ডেভিড বেলের বই এর মধ্যে দেয়া আছে যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ আমরা 3 ভোল্ট ধরবো, যদি 10 এর চাইতে কম হয় ভিসিসির ভ্যালু, আর ভিসিসির ভ্যালু যদি 10 এর চাইতে বেশি হয় তাহলে আমরা এটা 5 ভোল্ট ধরবো, ঠিক আছে? এইটা। আর আমি আমাদের বায়াসিং বইয়ে বোধহয় এক জায়গায় বলেছিলাম যে এটা 8/1 ধরবো, ঠিক আছে? এটা আবার 8/1 আমি কেন বলেছি, কারণ ডেভিড বয়েল স্টেটের বই বলছে আবার এটা 10/1, ঠিক আছে? তা আমার মনে হয় এটা তোমরা যখন ডিজাইন করবে এটা 1/4 ধরলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? কত? 4/1। এখানকার ভ্যালু কত ধরবো? 1/4 অফ ভিসিসি। অথবা এই এই রুলটা তুমি ফলো করতে পারো, বয়েল স্টেটেরটা ফলো করো না, ডেভিড বেলেরটা ফলো করো, যে ভির ভ্যালু যদি, এই ভিসিসির ভ্যালু যদি 10 এর চাইতে কম হয় তাহলে এখানে 3 ভোল্ট ধরবো, আর যদি 10 এর চাইতে বেশি হয় তাহলে এখানে 5 ভোল্ট ধরবো, অথবা 1/4। তাহলে এখানকার ভোল্টেজ তোমার যদি ফিক্সড হয়ে যায়, একটা লেভেল পেয়ে গেলাম, এখন তোমার কারেন্টটাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে? কারেন্টটাকে ফিক্সড করতে স্যার হবে। নিচের এখানে কন্ডিশনে দেয়া যে VE is equal to 5 ভোল্ট ফর VCC less than or equal to, এটা কি সাইনটা ভুল দেয়া? হ্যাঁ, যে এখানে লেস দেন লেখা আছে না, এটা গ্রেটার দেন হবে। greater than হ্যাঁ or equal to হবে। হ্যাঁ, গ্রেটার দেন আর ইকুয়াল টু হবে, গ্রেটার দেন আর ইকুয়াল টু 10 ভোল্ট। আচ্ছা, এখন তোমাকে কারেন্টের ডিসিশনটা নিতে হবে। আমরা যেই অ্যাম্পলিফায়ার ডিজাইন করতেছি এটা কি, এটা হলো তোমার স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, তাই না? স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের একটা বৈশিষ্ট্য হলো এখানে যে সিগন্যালটা প্রডিউস হবে সেই সিগন্যালটা খুব ছোট হবে, বুঝতে পারছো? এই জন্য এটার নাম হলো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। তাহলে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের জন্য কালেক্টর কারেন্ট তুমি খুব ছোট ধরতে পারবে। তাহলে এটা মিনিমাম লেভেলটা কত? এটা মিনিমাম লেভেলটা ধরো বিভিন্ন বইয়ের থেকে যদি আমরা একটু সামারি করি, মিনিমাম লেভেলটা হলো 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কালেক্টর কারেন্ট আমরা কত সেট করব? 1 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটা রেঞ্জ হলো, মিনিমাম ভ্যালু হলো 1 মিলি অ্যাম্পিয়ার। তোমরা এটা 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 মিলি অ্যাম্পিয়ার এর মধ্যে রাখতে পারবে। কারেন্ট যত বেশি হবে তত কি বেনিফিট পাওয়া যাবে বলো তো? এইচএপির ভ্যালু সেফটি তত বড় বাড়বে। হবে, এইচএপির ভ্যালু বড় হবে, বায়াসের স্টেবিলিটিও বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হয়ে গেল এখানকার ভোল্টেজ পেয়ে গেলাম, আইদার 3 ভোল্ট অর 5 ভোল্ট অর 1/4 অফ ভিসিসি। কারেন্ট পেয়ে গেলাম 1 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে 5 মিলি অ্যাম্পিয়ার এর মধ্যে,
ঠিক আছে, এইটা হয়তো কেউ 2 মিলি এম্পিয়ার ধরে সার্কিটটা ডিজাইন করবে, কেউ 1 মিলি এম্পিয়ার ধরে ডিজাইন করবে, কেউ হয়তো অত চিন্তা না করে 5 মিলি এম্পিয়ার ধরে ডিজাইন করে ফেলবে। সেই জন্য বইয়ের বিভিন্ন প্রবলেমে আমরাও পরীক্ষায় যে প্রবলেম দেই অনেক সময় এই কালেক্টর কারেন্টটা মেনশন করে দেই, তাতে কি হয় সবার সেম হয়। আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো এখানে একটা ভোল্টেজ দিয়েছি না, সেই ভোল্টেজটা দেওয়ার পরে যেই ভোল্টেজটা থাকলো তার মানে ভিসিসি মাইনাস ভিই, সেই ভোল্টেজটা আমরা অধিকাংশ জায়গায় ইকুয়ালি ডিভাইড করে দিয়েছি কার কার মধ্যে, বিটুইন আরসি এন্ড ভিসিই, তাই না? জি স্যার। আচ্ছা, যদি ইকুয়ালি ডিভাইড করে দাও তাহলে একটা বেনিফিট পাওয়া গেল। সেই বেনিফিটটা কি, যে অপারেটিং পয়েন্টটা মোটামুটি মাঝামাঝি সেট হলো। ঠিক আছে, এই ইকুয়ালি ডিভাইড করলে কি হবে, অপারেটিং পয়েন্টটা মাঝামাঝি হয়ে যাবে না? জি স্যার। হবে। জি স্যার। কিন্তু এইটা এখানে আমাদের এত বেশি ভোল্টেজ দরকার হয় না। এই কালেক্টর ইমিটারের ভোল্টেজটাই সুইং প্রডিউস করে। এখানে যদি বেশি ভোল্টেজ দাও তাহলে সুইং বেশি হবে, এখানে যদি কম ভোল্টেজ দাও তাহলে সুইং কম হবে। তাহলে আমরা তো আগেই বললাম যে এটা স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, এর বেশি সুইং হয় না। এখানে ম্যাক্সিমাম হবে +-1 ভোল্ট। তাহলে এখানে যদি ম্যাক্সিমাম +-1 ভোল্ট হয়, সেই ক্ষেত্রে তুমি ভিসিই এর ভ্যালু, মিনিমাম ভ্যালুটা 3 ভোল্টের মতো রাখলেই মোটামুটি কাজ চলে যাবে। এই ঠিক আছে, 3 ভোল্ট অথবা কেউ হয়তো 4 ভোল্ট, ম্যাক্সিমাম 5 ভোল্ট। ভিসিসি যদি অনেক বড় হয় তাহলে তুমি এখানে হয়তো 5 ভোল্ট রাখতে পারো। আচ্ছা, 3 ভোল্ট হইলেও কাজ হয়ে যাবে। কেন, দেখো 3 ভোল্টের চাইতে যদি 1 ভোল্ট কম হয়, যখন এসি সিগন্যাল এখানে নেগেটিভ হবে তখন এখানে 1 ভোল্ট কমে যাবে, তাই না? তাহলে 3 থেকে 1 কমলে কত হবে, 2 ভোল্ট। আবার 3 থেকে 1 বাড়লে কত হবে, 4 2 ভোল্ট। ভোল্ট। তাহলে এই ট্রানজিস্টর কি কখনো স্যাচুরেশনে যাচ্ছে? যাচ্ছে না, না কারণ স্যার, স্যাচুরেশনে যেতে হলে এখানকার ভোল্টেজ কত হতে হবে, ওই যে না 0.2 0.3 এরকম অনেক হতে কম হবে। হতে হবে। হ্যাঁ, তা আমাদের ওইটাই তো টার্গেট, যে আমাদের এখানে মিনিমাম ভোল্টেজটা আমরা এমন ভাবে সেট করব যেন ট্রানজিস্টরটা এখানে স্যাচুরেটেড স্যাচুরেশনে না না হয়। চলে যায়। তাহলে এখানে কম দিলে আমাদের কি বেনিফিট আমরা পেলাম, একই কারেন্টের জন্য এখানে একই ভিসিসির জন্য এখানে ভোল্টেজ বেশি পেলাম। এখানে ভোল্টেজ বেশি পেলে আমি কি পাবো, আরসির ভ্যালু বড় পাবো। ঠিক আছে, এখন আরসির ভ্যালু যদি দেখি বড় হতে গিয়ে আর এল এর চাইতে বড় হয়ে গেছে, তখন আবার এখানে কমিয়ে ভিসির ভ্যালু বাড়িয়ে দিব। ঠিক আছে, এই ডিজাইন কিন্তু একবারে হয় না। দেখো তুমি একটু চিন্তা করো, ধরো তুমি একটা কিছু ডিজাইন করতে চাচ্ছ, সে একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করবে, সে একদিনে কি সব ডিজাইন করে ফেলতে পারবে? প্রথমে দেখাবে যে এই রুমটা আমার হবে হয়তো 100 স্কোয়ার ফিট, এইভাবে ডিজাইন করে 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 সে দেখলো যে বেলকনির জন্য কোনো স্পেসই নাই। তখন আবার সে ডিজাইন করে না, যে ঠিক আছে এখান দিয়ে একটু কমাই, এখান দিয়ে একটু কমাই, এখান দিয়ে কমিয়ে বেলকনির জন্য স্পেস রাখি। এভাবেই তো কয়েকবার ট্রায়াল এন্ড এরর করেই কিন্তু পারফেক্ট ডিজাইনটা হয়, ঠিক না? জি স্যার। তাহলে এখানেও আমাদেরও এমপ্লিফায়ার যখন ডিজাইন করতে হবে, তুমি একভাবে ডিজাইন করবে, ডিজাইন করার পরে দেখা যাবে এই যে যেভাবে শুরু করলাম, যে এখানে 3 ভোল্ট দিলাম, এখানে 5 ভোল্ট দিলাম, বাকি ভোল্টেজ এখানে দিলাম, করার পরে দেখা গেল আরসির ভ্যালু হিসেব করলাম অনেক বড় চলে আসলো এটার তুলনায়, তখন হয়তো একটু অ্যাডজাস্ট করব যে না এখানে এত ভোল্টেজ দেওয়ার দরকার নেই, কিছু ভোল্টেজ এখানে বাড়িয়ে দেই, অথবা স্টেবিলিটি বাড়ানোর জন্য এখানে কিছু ভোল্টেজ বাড়িয়ে দেই। তাহলে আমরা যেই কথাগুলো এখন বলছি, ডিসকাস করছি, সেই কথাগুলো কিন্তু একেবারে থিওরি না। ঠিক আছে, এগুলো হলো কিছু আইডিয়া। তোমার এগুলো কি হবে, বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে চেঞ্জ হবে, তবে রেঞ্জ গুলোর মধ্যে থাকবে। আমি সেই কথাগুলো বারবার বলে আসতেছি যে এটা চাইলে আমরা একটু বেশিও ইউজ করতে পারি। তাহলে কোনটা কোনটা আমাদের হয়ে গেল বলতো, এখানকার ভোল্টেজ যখন ফিক্সড হয়ে গেল, এখানকার ভোল্টেজ যখন ফিক্সড হয়ে গেল, তখন এই আরসির অ্যাক্রসের ভোল্টেজ ফিক্সড হয়ে গেল না, জি কারণ স্যার। ভিসিসি থেকে দুইটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাবো। হ্যাঁ। আর কারেন্ট তো আগে বের করে ফেলেছো, তাহলে আরসির ভ্যালু পেয়ে যাবে। এখন এখানকার ভোল্টেজকে কারেন্ট দিয়ে ডিভাইড করলে আরসির ভ্যালু পেয়ে যাব, আর এখানকার ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে আর এর ভ্যালু পাওয়া যাবে। তবে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু ইউজ করতে হবে, ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবে সেটার নিয়ারেস্ট স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করতে হবে। আচ্ছা, এখন বায়াসটা কিভাবে হিসাব করা হয়, এই যে বায়াস রেজিস্ট্যান্স আমরা যখন ডিজাইন করেছিলাম তখন বিভিন্ন ভাবে হিসাব করেছি, যে এখান দিয়ে যেইটুকু কারেন্ট যায়, ঠিক আছে, তার এখানে কতটুকু ধরি যেন 1/10, মনে আছে কিনা? এই যে
এখান দিয়ে যেই কারেন্টটা যাবে I2 এর যেই কারেন্টটা হবে সেই কারেন্টটা হবে এখান দিয়ে যেই কারেন্টটা যাবে এটা কি I2 বলা হয় না? জি স্যার। এই I2 টাকে ধরা হবে 1/10 অফ কত IC। এইখানে কিছু আমি কথা বলি যে কারেন্ট যদি এখানে তুমি বেশি নাও তাহলে কি সুবিধা হবে? কারেন্ট বেশি নিলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো কম হবে, তাই না? এই ব্রাঞ্চের কারেন্ট, কারণ এখানে ভোল্টেজ কিন্তু ফিক্সড হয়ে গেছে। কিভাবে? এখানে কত ভোল্ট ধরেছো? সে 5 ভোল্ট। এখানে যদি 5 ভোল্ট হয় এখানে রাখতে হবে কত ভোল্ট? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। হ্যাঁ, তাহলে এখানে কত ভোল্ট হয়ে গেল? 5.7 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ তো ফিক্সড হয়ে গেল 5.7 ভোল্ট। এখন কারেন্ট যদি তুমি কম ধরো তাহলে তোমার কি হবে? রেজিস্ট্যান্সের ভ্যালুটা বড় হবে। আর কারেন্ট যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কম হবে। তাহলে এখন কোনটা করব? যদি কারেন্ট বেশি ধরি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম করি তাহলে স্টেবিলিটি ভালো হবে। কিন্তু কারেন্টের ভ্যালু বেশি ধরে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু কমিয়ে দাও তাহলে আবার ইনপুট রেজিস্ট্যান্স কমে যেতে পারে, ইনপুট ইম্পিডেন্স। তাহলে এখানেও আবার সেই অপটিমাইজ করতে হবে আমাদের। তবে একটা গুড থাম রুল হইলো যে এখানে যেটুকু কারেন্ট ধরেছি তার কত 1/10 আমরা এখানে কনসিডার করব। তাহলে 1/10 কনসিডার করলে এখানকার ভোল্টেজ জানা আছে ভিবি। এখন R2 এর ভ্যালু বের হয়ে যাবে। কালেক্টর কারেন্ট জানো, এই ট্রানজিস্টরের কি দেয়া থাকতে হবে? ট্রানজিস্টরের বিটা দেয়া থাকতে বিটা হবে। দেয়া এই যে এখানে যা ছিল এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট, ডিভাইসের প্যারামিটার গুলো বলা হয় নাই। ডিভাইসের প্যারামিটার না জানলে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো না। ইনফ্যাক্ট এগুলো দেওয়ার পরে ডিজাইনারকেই সিলেক্ট করতে হয় যে হুইচ ডিভাইস উইল বি সুইটেবল ফর দিস। ঠিক আছে? তাহলে ট্রানজিস্টরের যেটা জানা থাকবে সেটা হলো কি বিটা। তাহলে বিটা দিয়ে তুমি যদি বিটা মিনিমাম ধরে করতে হয় এখানে, ঠিক আছে? বিটা মিনিমাম দিয়ে তুমি যদি এখানে ভাগ করো কালেক্টর কারেন্টকে তাহলে কি পাওয়া যাবে? বেস কারেন্ট পাওয়া যাবে, তাই না? এই এখান দিয়ে বেস কারেন্টটা পাওয়া যাবে। বেস কারেন্টটা কিভাবে আসবে? কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বিটা। তো বলো তো এখান দিয়ে এখন কতটুকু কারেন্ট ফ্লো করছে? এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই যে এখান দিয়ে যেটুকু গিয়েছিল I2 প্লাস হলো এই যে এখানকার IB, নাকি? এই দুইটা কারেন্ট যোগ করলে এখানকার কারেন্টটা পাওয়া যাবে না? জি স্যার। যোগ করলে আইবি পাওয়া যাবে। হ্যাঁ, আই কি পাওয়া যাবে? I1 পাওয়া যাবে, তাই না? এই যে এই অ্যারোটা কোন কারেন্টটাকে ইন্ডিকেট করছে বলো? I2 I2। আর এইটা আইবি কাকে? আর আই হ্যাঁ, যোগ এখান করলে দিয়ে আই1 কোনটা? IB IB। বেস কারেন্ট তাহলে এখানকার কারেন্টটা কত হবে? I2 এখানকার কারেন্টটা কত I1 হবে? I1 I1 এর ভ্যালু কত হবে? IB I2 প্লাস প্লাস I2 IB। আইবি প্লাস I2 রাইট। তা I2 এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ হলো এই যে VCC মাইনাস VB, তাই না? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত? VCC মাইনাস VB। তাহলে তুমি কারেন্ট জেনে গেছো, ভোল্টেজ জেনে গেছো, তাহলে কি পাওয়া যাবে? রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এই জিনিসগুলো আমরা আগেও করেছি, এগুলো নতুন না। কিন্তু নতুন যেটা হলো আজকে যেটা করব সেটা হলো এই যে আমার বাইপাস ক্যাপাসিটর, কাপলিং ক্যাপাসিটর, এগুলোর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমরা এই কাপলিং ক্যাপাসিটরের ভ্যালু ক্যালকুলেট করতে শুরু করি। ঠিক আছে? এই কাপলিং ক্যাপাসিটরের ভ্যালু ক্যালকুলেট করার আগে কিছু কথা বলতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া আছে না এখানে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া আছে। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেয়া থাকে যে এই ফ্রিকোয়েন্সির চাইতে নিচে হইলে তোমার এমপ্লিফায়ার আর ঠিক মতো কাজ করবে না, গেইন কমে যাবে। আর একটা সার্টেন ফ্রিকোয়েন্সির চাইতে বড় হলে এমপ্লিফায়ার আর কাজ করবে না বা গেইন কমে যাবে, কাজ করবে না নয় গেইন কমে যাবে। তাহলে এই যে এখানে যেই গ্রাফটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এন এমপ্লিফায়ার। দেখো এখান দিয়ে এই যে এইটুকুকে বলা হয় হলো মিড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে এইটুকুকে কি বলা হয়? মিড ফ্রিকোয়েন্সি। আসলে এটা মিড ফ্রিকোয়েন্সি। এখন মিড ফ্রিকোয়েন্সির চাইতে তুমি যদি ফ্রিকোয়েন্সি কমাতে থাকো, ধীরে ধীরে কমাতে থাকো, আমরা যদি ফ্রিকোয়েন্সি কমাই তাহলে এই যে ক্যাপাসিটরটাকে আমরা শর্ট কি চিন্তা করেছিলাম, তাহলে এটা কিন্তু আর শর্ট সার্কিট হিসাবে কাজ করবে না, তাই না? লো ফ্রিকোয়েন্সিতে রিঅ্যাকট্যান্সটা কি হবে? তোমাদের মনে আছে না ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কি? 1/2 পাই FC।
তাই না? এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কত? 1 by twice pi FC. হ্যাঁ 1 বাই বাই এফসি হ্যাঁ Twice pi, টুয়াইস pi FC. পাই এফসি, হ্যাঁ পাই এফ তারপরে সি, এটা হলো আমাদের ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স। আচ্ছা, তাহলে এফ ফ্রিকোয়েন্সি যদি কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, কমাচ্ছ কমাচ্ছ কমাচ্ছ, তাহলে এই রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা কি হচ্ছে? বাড়বে। বাড়বে বাড়বে। তাহলে যতই বাড়বে এখানকার রিঅ্যাকট্যান্সের ভ্যালু যতই বাড়বে, এই অ্যাম্পলিফায়ারের গেইন তত কমতে থাকবে। কেন কমতে থাকবে সেইটার এক্সপ্রেশনটা আমি দেখাই তোমাদের। এই যে এরকম একটা এক্সপ্রেশন আমরা পড়েছিলাম না আনবাইপাসড এর জন্য, কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের গেইন উইথ আনবাইপাসড ইমিটার রেজিস্ট্যান্স। ইমিটারের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স ফেস করে সিগন্যাল, তাহলে তার গেইন কমে যায়। কেন? দেখো এই যে এই নিচে ডিনোমিনেটরে আর ই দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছিল, ঠিক আছে? 1 plus beta into R জি, আসছিল স্যার। হ্যাঁ 1 প্লাস বিটা ছিল, এই সেপি লিখেছে একই কথা। হ্যাঁ, তাহলে দেখো এখানে এখন ফ্রিকোয়েন্সির ভ্যালু কমার কারণে এখানকার রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বাড়তেছে। তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন কি হচ্ছে? কমতেছে। কমতেছে। তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন কমতেছে। এই যে দেখো এদিকে গেইন, এই যে ওয়াই অ্যাক্সিসে কি দেয়া আছে? গেইন। তাহলে এটা কমতেছে, এই যে ধীরে ধীরে কমতেছে। এখন কমলে আমরা একটা পয়েন্ট এখানে সিলেক্ট করি, সেটা হলো এই এখানকার যে গেইন, সেটাকে যদি তুমি এ এম বলো, এ এম বলতে বোঝানো হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি গেইন। তাহলে এই পয়েন্টে গেইনটা কতটুকু কমে গেল? এইটা এ এম ডিভাইডেড বাই √2 হয়ে গেল। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় হলো তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা কি হলো? যে যেই ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিফায়ারের গেইন কত হয়ে যাবে? মিড ফ্রিকোয়েন্সি গেইনের কত টাইমস হবে? frequency 1 by √2. 1 বাই √2 হয়ে যাবে। 1 by √2 times. আচ্ছা 1 বাই √2 হয়ে যাবে। এখন এটাকে আরএমএস আমরা বলি না, হ্যাঁ আরএমএস বলি না, 1 বাই √2 বলি। এটার আরো নাম আছে। তোমরা যদি ডিবি স্কেল পড়ে থাকো কোথাও, আমার সময় হলো না ডিবি স্কেলটাকে একটু রিভাইজ করা। ডিবি স্কেল তো স্যার, কি মানে এটা কি লাস্ট noise সেমেস্টারে related? পড়া। নয়েজে যদি পড়ে থাকো ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি ডিবিতে কনভার্ট করো, তাহলে দেখা যাবে এইটাকে যদি রেফারেন্স ধরো 1, এটাকে যদি রেফারেন্স ধরো, তাহলে এখান থেকে যে ফল করলো না, ফল হইলে মাইনাস হয় ডিবি, গেইন কমে গেলে কি হয়? ডিবিটা মাইনাস হয়। তো এইটা 3 ডিবি হয়। এখান থেকে এই পয়েন্ট থেকে এই যে কমে গেল, কতটুকু কমে গেল? 3 ডেসিবেল। হ্যাঁ 3 ডিবি, রাইট, 3 ডেসিবেল কমে গেল। সেই জন্য এটাকে -3 ডিবি পয়েন্টও বলা হয়। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি হলো এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে তোমার কি হয়? গেইন কতটুকু ফল করে? 3 ডিবি ফল করে। 3 ডিবি ফল। ঠিক আছে। আচ্ছা আরো একটা জিনিস বলি। আচ্ছা তোমরা এই যে গেইনটা যে পাচ্ছ, এটা কিসের গেইন বলো তো? কারেন্টের গেইন, পাওয়ারের গেইন, না ভোল্টেজের গেইন? ভোল্টেজের গেইন। তাহলে ভোল্টেজের গেইন, ভোল্টেজ থেকে যদি তুমি পাওয়ার বের করতে চাও, লোড রেজিস্ট্যান্সটা মনে করো জানা আছে, ফর্মুলা কি? V² ডিভাইডেড বাই RL, জি স্যার। তাই না? তাহলে এখানে দেখো এই পয়েন্টের তুমি যদি এখন পাওয়ার বের করো আর এখানকার পয়েন্ট পাওয়ার বের করো, তাহলে এখানে যতটুকু পাওয়ার হবে ভোল্টেজ গেইন, ঠিক আছে, ভোল্টেজ গেইন কেও তুমি মাল্টিপ্লাই স্কোয়ার করতে পারো। তো ভোল্টেজ গেইন কে স্কোয়ার করে RL দিয়ে ভাগ করব। আর এখানে এসে তুমি এবার ভোল্টেজ গেইনটাকে স্কোয়ার করে RL দিয়ে ভাগ করো, তাহলে এখানে যত ছিল এখানে এসে তার কত হয়ে গেল? অর্ধেক হয়ে যাবে না? জি স্যার। সেই জন্য এই পয়েন্টের একটা নাম হলো হাফ পাওয়ার পয়েন্ট। তাহলে কি কি নাম পেলাম? একটা পেলাম হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা লোয়ার কাট অফ পয়েন্ট, এটাকে পেলাম হলো -3 ডিবি পয়েন্ট, অথবা এর নাম আরেকটা কি পেলাম? হাফ পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা বলি যে এই ফ্রিকোয়েন্সির চাইতে হায়ার ফ্রিকোয়েন্সি হইলেই আমার এমপ্লিফায়ারটা কি করবে? কাজ করবে। আবার এখান দিয়ে যদি আবার ইনক্রিজ করতে থাকো, এই ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে যাবে, এগুলো প্রপারলি কাজ করবে, কিন্তু একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পর এই যে ডিভাইসের যে জাংশন ক্যাপাসিটেন্স আছে, পড়েছিলাম না আমরা মিলার ইফেক্ট?
মনে আছে? মনে আছে। তাহলে সেই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটেন্স গুলো ইফেক্টিভ হয়ে যাবে, সেই জন্য আবার এটা ফল করতে শুরু করবে। তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিতে এটা আবার কাট অফ হবে সেটাকে বলা হবে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটাকে বলা হচ্ছে কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানেও কত ডিবিতে যাবে দেখো, ড্যাশ লাইন দিয়ে একই লেভেলে বুঝিয়েছে, তাই না? এটাও তোমার মিড ফ্রিকোয়েন্সির চাইতে মিড ফ্রিকোয়েন্সি গেইনের চাইতে কতটুকু কমে যাবে? 1/√2 অথবা -3 ডিবি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের কাজ হলো যে এই ক্যাপাসিটরের ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে কনসিডারিং দিস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আমাদের মনে করো এই ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, এই ফ্রিকোয়েন্সিটা কি আছে গিভেন। ওই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলা ছিল না, রেঞ্জ বলা মানে হলো এটা দেয়া আছে আর এটা দেয়া আছে। এখন এটা দিয়ে আমরা ক্যাপাসিটরের ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, তা সবার আগে একটা জিনিস শিখে নাও, এখানে যে 3টা ক্যাপাসিটর আছে, এই 3টা ক্যাপাসিটরের মধ্যে এইটার ভ্যালু সবচেয়ে বড় হবে। কার ভ্যালু বড় হবে? বাইপাস ক্যাপাসিটরের। দ্যাটস ওয়াই the lower cutoff frequency will be determined by this bypass capacitor, not these coupling capacitors. কেন? এই কাপলিং ক্যাপাসিটরের ভ্যালু গুলো কি হয়? খুব ছোট হয়, সেই জন্য এটা দিয়ে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফাইন হবে না, কারণ এগুলোর দরকারই হয় ছোট। ঠিক আছে? যেহেতু এগুলোর দরকার হয় ছোট, সেহেতু এর রিঅ্যাকট্যান্স এমনিতেই কম হবে। কিন্তু এইটার ভ্যালু যেহেতু বড় হয়, আমরা অনেক বড় ইউজ করতে পারি না। অনেক বড় ইউজ করলে কি হয়? আমাদের সার্কিটের সাইজ বড় হয়ে যায়। তোমরা জানো যে আইসির ভিতরে বড় ক্যাপাসিটর তৈরি করা যায় না, বড় ক্যাপাসিটর গুলো সার্কিটের বাইরে রাখতে হয়। তাই তুমি যদি এখন সার্কিটটাকে ডিজাইন করতে গিয়ে বড় বড় ক্যাপাসিটর ইউজ করো, তাহলে কি হবে? সার্কিটের ফিজিক্যাল সাইজ বেড়ে যাবে এবং কস্টও বেড়ে যাবে। সেই জন্য আমাদের ডিজাইন করে এর অপটিমাম ভ্যালুটাকে বের করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কার মাধ্যমেই হবে ডিটারমিন হবে? বাইপাস ক্যাপাসিটরের মাধ্যমে। আচ্ছা, এখন যখন আমরা এইটাকে ধরে নিব যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা দিয়ে ধীরে ধীরে প্রডিউস হচ্ছে, তখন এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আমরা যখন উইদাউট এই বাইপাস ক্যাপাসিটরের যে এক্সপ্রেশনটা করেছিলাম, সেখানে শুধু কি কনসিডার করেছি? শুধু আরই কনসিডার করেছিলাম, তাই না? জি স্যার। এখন আরইও থাকবে, সাথে প্যারালালি সিও থাকবে। তাহলে এক্সপ্রেশনটা কি হবে? আগের যে এক্সপ্রেশনটাতে আরই ছিল, এই দুইটা প্যারালাল আসবে। দেখো এটা বুঝেছো কিনা? এই দুইটার ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, প্যারালাল। এই যে এখানে প্যারালাল হয়ে আছে না, একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স প্যারালাল হয়ে আছে, সেই জন্য আমরা প্যারালাল করে লিখলাম। ঠিক আছে? এটা কি বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এখন শোনো, এই আমরা তো নরমাল ফ্রিকোয়েন্সির জন্য এটাকে শর্ট চিন্তা করি, কিন্তু এখন ফ্রিকোয়েন্সিটা কম হওয়ার কারণে এটাকে শর্ট চিন্তা করতে পারছি না। মানে this bypass capacitor will produce some reactance, but that reactance will be much less than RE, ঠিক কিনা? কারণ আমরা এখন যে ফ্রিকোয়েন্সিতে আছি তার সাথে একটু হাই ফ্রিকোয়েন্সিতে গেলেই তো এটা শর্ট। তাহলে এটা কি শর্টের চাইতে সামান্য একটু রিঅ্যাকট্যান্স দিবে, তাহলে সেই রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা অবশ্যই আর এর চাইতে কি হবে? অনেক ছোট হবে। ছোট হবে। তাহলে এই দুইটার মধ্যে এখন বড় কে ছোট কে বলো? আরই বড় স্যার। আরই বড়। তাহলে আমরা জানি প্যারালালের বেলায় কোনটা ইফেক্টিভ হয়? ছোটটা। ছোটটা। তাহলে আরই কে আমরা এখন বাদ দিয়ে দিতে পারি। এই যে আরই কে বাদ দিয়ে দিলাম। জি স্যার। তাহলে এই ইকুয়েশনটা ভালো মতো দেখো, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ গেইন কনসিডারিং দ্য রিঅ্যাকট্যান্স অফ বাইপাস ক্যাপাসিটর, তাই না? তাহলে এইটা কি রেজিস্ট্যান্স না রিঅ্যাকট্যান্স? এই সাইটা কি? বিটা আরই স্যার। রেজিস্ট্যান্স। এটা আরই। তাহলে আরইটা কি ছিল মনে আছে না? 20 ওহম 25 ওহম। তাহলে এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। আর এইটা কি হলো বলো দেখি? এটা 1 প্লাস বিটা ইনটু এটা রিঅ্যাকট্যান্স, এটা রিঅ্যাকট্যান্স, তাই তো? তাহলে একটা রিয়েল একটা কি ইমাজিনারি? আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার এই এক্সিটা যে ইফেক্টিভ হইলো, কিন্তু স্যার প্যারালালের ক্ষেত্রে তো স্যার ইকুইভ্যালেন্টটা ছোটটার থেকেও ছোট হয় মানটা। হ্যাঁ 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 এক্সি থেকেও ছোট হবে, তাহলে কি হ্যাঁ স্যার? হ্যাঁ
এখানে কিন্তু না শোনো, এক্স এর এইটা এই ক্ষেত্রে ইফেক্টটা পাওয়াই যাবে না। কেন পাওয়া যাবে না? ধরো এখানে তুমি আর এর ভ্যালু দিয়েছো হলো সে 1K, ঠিক আছে, জি আর স্যার। এখানে যেটা আসবে সেটা আসবে ধরো হলো 20 ওম, 100 ওম। এখন 100 ওমের সাথে যদি 1K তুমি প্যারালাল করো, তুমি যেটা বলেছো থিওরিটিক্যালি সেটা ঠিক আছে, হয়তো আসবে 99.9। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই জন্য এটা আমরা নেগলেক্ট করে দিব। এখন আসো, আমি যেটা বলতেছিলাম যে এটা যেহেতু ইমাজিনারি, তাহলে একটা হলো রিয়েল আর একটা হলো ইমাজিনারি, এদের ম্যাগনিটিউড কিভাবে বের করে বলো তো? মডুলাস করব। মডুলাস করবো, রাইট। তাহলে আমরা এই গেইনের শুধু ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কি হবে? ম্যাগনিটিউড সাইনটা থাকবে না, মাইনাস সাইনটা থাকবে না, এই যে এটা ঠিক আছে কিনা বলো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু এটাতে একটা চেক করতে চাই, আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি। আচ্ছা, মনে করো মিড ফ্রিকোয়েন্সিতে আছে এখন এমপ্লিফায়ার, তাই মিড ফ্রিকোয়েন্সিতে থাকলে এই ক্যাপাসিটর কি আছে? শর্ট। শর্ট। তাহলে শর্ট হইলে এক্স এর ভ্যালু কত বসবে? 0। 0। তাহলে 0 বসাইলে দেখো এই পাশে 0, 0 এইচ আই স্কোয়ার, তাহলে এটা চলে আসলো কিনা? এটা কি মিড ফ্রিকোয়েন্সি গেইনের সাথে মিলে কিনা? জি স্যার, মিলে। মিলে। কিন্তু এটা কি বাইপাস? কেন বাইপাস? শর্ট চিন্তা করলা যে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য আচ্ছা। এক্সপ্রেশন ফর দ্য বাইপাস সি এমপ্লিফায়ার। আচ্ছা, এখন আমরা কি চাই মনে আছে কিনা, যে গেইনটাকে কত করলে কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে? মিড ফ্রিকোয়েন্সির কত রুট অফ, মিড ফ্রিকোয়েন্সির গেইনকে কত দিয়ে ভাগ করতে হবে? √2 দিয়ে। √2 দিয়ে। তাহলে দেখো এখানে যদি তুমি এখন √2 আনতে চাও, তাহলে √2 কন্ডিশনটা কি হবে বুঝতে পারতেছো? যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হতে সমান হবে, হতে হবে। তাই না? জি স্যার। তাহলে এই দুটাকে সমান চিন্তা করলাম, এই যে যদি এই দুটা সমান হয়, তাহলে সমান হলে আমি এই যে সেকেন্ড টার্মের পরিবর্তে এইচ আই বসালাম, বসাতে পারি সমান যেহেতু। বুঝো নাই? জি স্যার। তাহলে এখানে কত হলো? এইচ আই 1 স্কোয়ার। আমি এইচ আই টা কমন নিয়ে নিলাম, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে রুট ওভার কত হলো? 2। তো এই √2 বাদ দিলে যা থাকে সেটা কিন্তু মিড ফ্রিকোয়েন্সি গেইন। দেখো এই যে 9 এর সাথে কম্পেয়ার করো, জি স্যার। তাহলে আমরা এখন কি পাচ্ছি? যে মিড ফ্রিকোয়েন্সি গেইন কে কত দিয়ে ভাগ করা হলো? √2 দিয়ে। √2। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, দিস কন্ডিশন উইল গিভ দ্য লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। তার মানে দেখো ফ্রিকোয়েন্সি ভেরি হাই ছিল, তখন এটাকে কি চিন্তা করেছো? শর্ট, 0 চিন্তা করেছো। এখন মনে করো ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমতেছে কমতেছে, তাহলে এই টার্মের ভ্যালুটা ধীরে ধীরে কি হচ্ছে? বাড়বে। বাড়বে। তো বেড়ে বেড়ে কোনো এক সময় কি হবে? এইচ আই এর সমান হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। কাট অফে তারপরে চলে আবার যাবে। আরো আরো ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, তাহলে এটা বেড়ে এইচ আই এর চাইতেও বড় হয়ে যাবে। কিন্তু আমাদের ওই ইকুয়াল কন্ডিশনটা দরকার। যদি ইকুয়াল হয়ে যায়, মানে দ্য ফ্রিকোয়েন্সি এট হুইচ 1 প্লাস এইচ এফ ই ইন্টু এক্স সি উইল বি ইকুয়াল টু এইচই, এইচ আই ই ইজ কল্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমরা কন্ডিশন কি পেলাম? এই কন্ডিশন পেলাম, জি স্যার। ঠিক আছে। এখন তোমাকে কি দেয়া থাকবে? দুইটাই দেয়া থাকতে পারে, হয় ক্যাপাসিটরের ভ্যালু দেয়া আছে, কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে বলা হইতে পারে, অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ক্যাপাসিটরের ভ্যালু বের করতে হবে। তা আমরা ডিজাইনের শুরুতে কোনটা চিন্তা করেছিলাম? কি দেয়া আছে আমাদের? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সি দেয়া থাকলে এখন এই কোয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, দেখো ধীরে ধীরে রিঅ্যারেঞ্জ করলে চলে আসবে এই যে এটাকে। তাহলে এক্স সি সমান কত হয় বলো দেখি? এইচ আই 1 প্লাস এইচ এফ ই। এখন এক্স সি সমান 1/2 পাই, ওইটা লিখো। এই দেখো আমি কালকে রাতে এগুলো সব লিখছি, ভুল টুল হইতে পারে। 1/2 পাই F1 CE, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এই তোমাদের মনে আছে যে এইচ আই ই এইটা ছিল হলো কমন বিটা। ইমিটারের জন্য ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে 1 প্লাস বিটা দিয়ে ভাগ Divide করলে করে দিলে এটা হচ্ছে কমন SI বেজের দিয়ে। জন্য হয়ে যায় না? জি জি স্যার। স্যার। তাহলে এটা অনেক বইয়ে এরকম করে লিখে। এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে কার মান বের করতে হবে আমার? CE।
সি এর মান বের করতে হবে, তাহলে সিটা ওই পাশে চলে গেল, এইটা এখানে চলে আসলো। তাহলে দেখো এই এক্সপ্রেশন থেকে আমরা কিসের ভ্যালু বের করতে পারবো? ক্যাপাসিট্যান্সের ভ্যালু। হ্যাঁ, আমরা এই বাইপাস ক্যাপাসিটরের ভ্যালু বের করতে পারবো। এবার চলে আসো কাপলিং ক্যাপাসিটর, দুইটা কাপলিং ক্যাপাসিটর আছে না? জি স্যার, C1 and C2। হ্যাঁ, C1 এন্ড C2, আমরা C1 এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, আমরা তো এটাকে একটা অ্যাম্পলিফায়ার বলি, এই পয়েন্টের ইম্পিডেন্স কে আমরা কি দিয়ে অ্যানালাইসিস করেছিলাম মনে আছে? কি দিয়ে ডিনোট করেছিলাম? ZI। ZI। তাহলে এখানে একটা ইম্পিডেন্স আছে, সেটা ZI। এই পাশে একটা ইম্পিডেন্স আছে, রেজিস্ট্যান্স আছে, সেটা কি? RS। RS। তাহলে আমরা চাই এই দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু তো আমরা আর কমাতে পারতেছি না, তাই না? এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা কমাতে পারছি না, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমি কমাতে চাইও না, বাড়াতে চাই। তাহলে আমার সিগন্যালটা এখানে ডেভেলপ হবে, কিন্তু সিগন্যালটা যাওয়ার পথে যেন এই রিঅ্যাকট্যান্সের মধ্যে ড্রপ না হয়ে যায়, সেই জন্য আমাদের ক্যাপাসিটরের ভ্যালুটা কি করতে হবে? সেট করতে হবে। The capacitance of this coupling capacitor should be low enough so that the voltage drop across this capacitor is almost negligible, ঠিক আছে? তাহলে এটা কি করা হয়? চিন্তা করা হয় যে এখানে যে রেজিস্ট্যান্স দুইটা সিরিজে আছে, তাদের চাইতে এই রিঅ্যাকট্যান্সটা 1/10 হইলেই আমরা ভোল্টেজ ড্রপটাকে কি চিন্তা করতে পারবো? নেগলেক্ট করতে পারবো। তার কারণ তখন 10 ভাগের 1 ভাগ হবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এইটা রিঅ্যাকট্যান্সটা তাহলে আমরা কি চিন্তা করব? এটা রিঅ্যাকট্যান্সটা আমরা চিন্তা করব যেহেতু সিরিজে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স হলো RS আর একটা হলো অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স, এই দুইটা যোগ করে তার কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ, 1/10। ঠিক আছে, এর চাইতে আর করার দরকার হয় না। তুমি যদি আরো কম করো, যে আমি 100 ভাগের 1 ভাগ করব, তাহলে এই ক্যাপাসিটরটা আননেসেসারি বড় হইতে থাকবে, ঠিক আছে? কারণ এইখানে কিন্তু 10 ভাগের 1 ভাগ করি নাই আমরা, এখানে কিন্তু ইকুয়াল করেছি, এই যে এখানে এখানে ইকুয়াল করেছি, তাই না? এইটা ইফেক্টিভ হওয়ার আগে এটা ইফেক্টিভ হয়ে যাবে, কারণ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিটারমিন হয় এটা দিয়ে, সেই জন্য 10 ভাগের 1 ভাগে এটাই এনাফ। আচ্ছা, এবার এই পাশে আসো, এইখানে যে ক্যাপাসিটরটা আছে বলো তো, এর দুই পাশে দুইটা ইম্পিডেন্স আছে, তাদের নাম কি? বাম পাশে যেটা থাকবে সেটা হলো অ্যাম্পলিফায়ারের আউটপুট ইম্পিডেন্স ZO, ZO। আর ডান পাশে যেটা থাকবে সেটার নাম কি? লোড ইম্পিডেন্স। লোড ইম্পিডেন্স RL। তাহলে এটার ভ্যালু কিভাবে আসবে বলো Load দেখি? impedance. XC2 should be equal to ZO plus ZRL, ZO plus RL বোধহয় বলা হয়, ডিভাইডেড বাই 10, ঠিক না? এই যে এটা। তাহলে এখান থেকে এখন তুমি এটার মধ্যে ফ্রিকোয়েন্সির ভ্যালু বসাই দিবে 1/2 পাই F1C, সেখান থেকে C এর ভ্যালুটা বের হয়ে যাবে। আচ্ছা, এটাকে অন্যভাবেও তুমি ক্যালকুলেট করতে পারো, 10 এর চাইতে একটুখানি অন্যভাবেও অন্য প্রসেসও করা যায়। সেটা হলো কি, এই দুইটা সমান চিন্তা করা হবে, ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স আর ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু সমান চিন্তা করা হবে। কোথায়? at 2 octaves below F1। অক্টেভ কাকে বলে বলো তো? 8. 8। তাহলে 2 অক্টেভ হইলে ফ্রিকোয়েন্সিটা কত দিয়ে ভাগ হলো? 16 দিয়ে, বিলো বলা হয়েছে সেই জন্য ডিভাইড করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সিটাকে 16 দিয়ে ভাগ করে ইকুয়াল চিন্তা করতে হবে, সেখান থেকেও তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো, অথবা এটাই চিন্তা করা, এই প্রসেসটা ইউজ করাই সহজ, 10 দিয়ে ডিভাইড করে, কারণ অনেকে অক্টেভ টক্টেভ এগুলা বুঝবে না, ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল করি, এই পর্যন্ত যা ডিসকাস করলাম সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝে নিই। এইটুকু পড়ো, ডিজাইন এ স্মল সিগন্যাল সি অ্যাম্পলিফায়ার, তোমরা পড়ে দেখে নাও কি কি দেয়া আছে। গেইন মেনশন করা নেই, ঠিক আছে? আমরা গেইন যত বড় করা যায় তত বড় করব। তাহলে আমরা ডিজাইন শুরু করি। আচ্ছা, আমরা একটা রুল, এই রুলটা আমি বলি, এটা কোনো বইয়ে লেখা নাই, কিন্তু অনেক জায়গায় মোটামুটি ম্যাচ করে যায়।
কারণ একটা রুল যেন সব স্টুডেন্টরা ফলো করে সেই জন্য। তাহলে 1/4, ঠিক আছে। ভিই এর ভ্যালু কত নিব? 1/4 of ভিসিসি। VCC, তাহলে 20 ভোল্টের 4 ভাগের 1 ভাগ কত হলো? 5 volt. 5 ভোল্ট। তাহলে আমাদের এই 5 ভোল্ট হয়ে গেল। আচ্ছা, ভিসিই কত দিতে বলা হয়েছিল? 3 ভোল্ট, জি স্যার। ঠিক আছে। তাহলে আমি মোটামুটি অপারেটিং পয়েন্টটা আরেকটু মাঝামাঝি আনার জন্য এটাকে 5 ভোল্ট কনসিডার করেছি, ঠিক আছে। তোমরা যদি কেউ এটাকে 3 ভোল্ট দিয়ে করো সমস্যা নেই, হবে, ঠিক আছে। এটা অপারেটিং পয়েন্টটা 3 ভোল্ট ধরলে একেবারে বাম দিকে শিফট করে যাবে, কিন্তু আমরা এটাকে একটুখানি বেশি ধরেছি সিট। তাহলে এটাকে একটু বেশি ধরলে অপারেটিং পয়েন্ট আর একটু মিডলে আসবে। কালেক্টর কারেন্ট কত থেকে কতর মধ্যে ধরা যায়? 1 মিলি এম্পিয়ার থেকে শুরু করে 5 মিলি এম্পিয়ার। তাহলে এটা 2 মিলি এম্পিয়ার ধরে করেছি। কেউ যদি 1 মিলি এম্পিয়ার ধরে করো তবুও হবে, কেউ যদি 5 মিলি এম্পিয়ার ধরেও করো তবুও ডিজাইন হয়ে যাবে, সার্কিট কাজ করবে, একটু গেইন কম পাওয়া যাবে, কিন্তু গেইন তো এখানে চাই নাই, ঠিক আছে। এখন তুমি ইউজ করার পরে তুমি দেখবে যে তোমার গেইন কম হয়ে গেল, আমার তো তাহলে পরবর্তী কাজটা ভালো মতো হচ্ছে না, তখন হয়তো তুমি আবার চিন্তা করবে কিভাবে গেইন বাড়ানো যায়, কারেন্ট কমালে গেইন বাড়বে, কিন্তু এক্সাম্পল হয়ে যাবে। তাহলে আমরা এখন আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। কেউ একজন একটু ক্যালকুলেটর নাও দেখি। এই মেয়েরা কে কে যেন ক্যালকুলেশন করো, জি স্যার, ঠিক আছে ভ্যালিটা। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এটা কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু না, আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করতে হবে 2.4K স্ট্যান্ডার্ড। 2.4K। আচ্ছা, তাহলে 10.4K যে কমালাম, ইউজ করলাম, তাহলে ভোল্টেজটা কম দিব কোথায়? এইখানেই কম দিয়ে দিলাম, এই যে এই মিটারের ভোল্টেজটাই কমিয়ে দিলাম, কত দিলাম? 4.8। 4.8 volt। হ্যাঁ, বলে দিতে হবে তুমি কোথায় কমাচ্ছ, কারণ রেজিস্ট্যান্স এখন কি হয়ে গেল তোমার? স্ট্যান্ডার্ডটা ইউজ করতে গিয়ে কমে গেছে। কমে গেল। তাই কমে গেলে কারেন্ট যদি আমি 2 মিলি এম্পিয়ারই রাখতে চাই তাহলে আমার কি হবে? ভোল্টেজটা কমায় দিতে হবে। অথবা আমি কারেন্টের ভ্যালু কমিয়ে দিতে পারতাম, যে কোনো, অথবা একটু বাড়িয়ে দিতে পারতাম, যাই যে কোনো এক জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, তাহলে তুমি ভিআরসি এর ভ্যালু কত হবে দেখো, ভিসিসি তে আছে নাকি? জি স্যার। ঠিক আছে না? জি স্যার, 10.2 আসে। হ্যাঁ, তাহলে আরসি এর ভ্যালু কত হবে? 5.1 5.1। 5.1 এ কিন্তু মোটামুটি ভালো গেইনই হবে, এর চাইতে বাড়াইয়া লাভ নাই। বলো তো কেন এর চাইতে বাড়িয়ে লাভ হবে না? এইটার দিকে তাকাও। আর এল ইফেক্টিভ হয়ে যাবে না? হ্যাঁ, এখনো হয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে এটাকে আমি যে এখানে 5 ভোল্ট দিয়েছি এই কারণেই দিয়েছি, অযথা এটাকে তো বাড়িয়ে লাভ নাই, ঠিক আছে। তাহলে আমাদের এই এই পাশের দুইটা রেজিস্ট্যান্সের ডিজাইন হয়ে গেল, তাই না? আর সি এবং জি, আর স্যার। এর ভ্যালু পেয়ে গেলাম। এখন বায়াসের জন্য আসো, কতটুকু ধরতে হয়? I2। 1/10 অফ আইসি। হ্যাঁ, তাহলে 2 মিলি এম্পিয়ার ধরেছে হলো আইসি, তাহলে তাহলে এটা কত হলো? 0.2 মিলি এম্পিয়ার। তো ভিবি সমান কত হবে? 4.8 ভোল্ট প্লাস, ঠিক আছে না? জি স্যার, 5.5 volts আসে। হ্যাঁ, তাহলে R2 এর মান কত আসলো? স্যার, 27.5 হবে। এটা কত হবে? 27.5K। 27.5। আবার করো দেখি। জি স্যার, 27.5 27.5 আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা 27.5। গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু স্ট্যান্ডার্ড ভ্যালুটা দেখে নেই। হ্যাঁ, আমি একটু স্ট্যান্ডার্ড ভ্যালু দেখে তোমাদেরকে বলতেছি যে এর কাছাকাছি কত আছে। কত আসছে? 27.5। গুড, 27। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 27। তাহলে ইউজ 27K। 27K। আচ্ছা, 27K। তাহলে 27K হইলে তোমার কারেন্টের ভ্যালুটা কি হবে? একটু বেড়ে যাবে। জি স্যার, 0.2 মিলি অ্যাম্পিয়ার আসে। হ্যাঁ, 0.2 মিলি এম্পিয়ার। 0.2 মিলি এম্পিয়ার তো ধরলাম। শোনো, এখন তোমাকে কি করতে হবে? রিভার্স ক্যালকুলেশন করতে হবে। এবার এই ভোল্টেজটাকে এই কিলো দিয়ে ভাগ করো,
5.5 কে 27 দিয়ে ভাগ করো, কারণ এই রেজিস্ট্যান্স তো তুমি ইউজ করছো না, তুমি তো ইউজ করতেছো অনলি 27 বিকজ দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে এখন 2 পয়েন্ট, 204 আছে স্যার। হ্যাঁ তাহলে 2 পয়েন্ট এখানে আসলে হলো তোমার 2 পয়েন্ট, না 2 পয়েন্ট তো না, 0.2 জি স্যার 2037 204 4, এই 4 ধরলাম, ঠিক আছে গুড। এখন তুমি আইবি এর ভ্যালু বের করো, বেস কারেন্ট কি হবে? ওইটা ডিভাইড বিটা স্যার। হ্যাঁ তাহলে এইটা না, এটা না, এটা না, কালেক্টর কারেন্ট যেটা ধরেছিলা, এই যে এখানে কালেক্টর কারেন্ট ধরেছে না সেইটা, ঠিক আছে 2 মিলি অ্যাম্পিয়ার কে ভাগ করতে হবে, তাই 2 মিলি অ্যাম্পিয়ার কে 50 দিয়ে ভাগ করো, ঠিক আছে এটা ঠিক আছে। 0.04 মিলিঅ্যাম্পিয়ার জি স্যার। আচ্ছা। তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ আসছে, এইটাকে আমি চেঞ্জ করে দেই, এখানে তোমার কি আসলো, এখন নতুন ভ্যালুটা আসলো এই যে এইটা, এইটা, তাহলে এই দুটো যোগ করো তো কত হয়? 0.244 0.244 এইটা আসছে তাই তো? জি স্যার। তাহলে এখন জি স্যার আমার 0.4 এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা কত বলো দেখি? নিজেরা বলো দেখি। VCC minus VB না স্যার, ভিসিসি মাইনাস, VCC minus VB। VB হ্যাঁ ভিবি, তাহলে ভিবি কত ছিল VB দেখো? 5.5, তাই না? 5.5 ভোল্ট হ্যাঁ, তাহলে ভিসিসি জি, থেকে স্যার। 5.5 20 বিয়োগ ভোল্ট করলে কত জি হয়? স্যার। আচ্ছা এখানে একটু চেঞ্জ আসছে, সেটা হলো এই কারেন্টটা দাও, কন্ট্রোল সি, এখানে এই কারেন্টটা দাও, এই এখন এটা করো তো একজন, কত হয় দেখো তো? স্যার 59.4 কে 69.4, এই তাই আসছে সবার? স্যার 59.4 কে 59 না? জি স্যার। তাহলে 59, হ্যাঁ আচ্ছা দেখি এর কাছাকাছি কি আছে। 59.42 জি স্যার এটাই এসেছে 59.42, 59, 42 এর কাছাকাছি আছে হলো 62, ঠিক আছে, এটার খুব কাছাকাছি আছে হলো তোমার 62, 62 কে হ্যাঁ এটা 62 ইউজ করতে হবে এখানে, ইউজ স্ট্যান্ডার্ড কত? 62 কে, ঠিক আছে 62 কে। তাহলে এখন কি হবে, এখন তোমার অপারেটিং পয়েন্টটা একটু এদিক সেদিক সরে যাবে, তাতে আমাদের কিছু হবে না, সমস্যা নেই। বলো তো কেন সমস্যা নেই? আর অপারেটিং পয়েন্টটা সরে যাবে কেন? এই যে উপরের রেজিস্ট্যান্সটা একটু চেঞ্জ করে ফেলছো, চেঞ্জ জি, করার স্যার। ফলে দুইটার রেশিও একটু চেঞ্জ হয়ে গেল না? জি স্যার, কারেন্ট একটু কমে যাবে। হ্যাঁ একটু কারেন্ট কম বা বেশি হবে, কিন্তু সেই জন্য আমরা এখানে ওই যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ আগেই দিয়ে রেখেছি। জি স্যার, বেশ মাঝামাঝি আছে। হ্যাঁ তাই এর চাইতে একটু 30.1 হয় কমবে না একটু বাড়বে, সেটা অবশ্য চাইলে আমরা রিভার্স ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এতটা করতে চাচ্ছি না, তোমরা যখন প্র্যাকটিক্যালি করবে তখন এটা করে রিভার্স ক্যালকুলেশন করে দেখে নিও। তাহলে আমাদের এবার আসতেছে হলো কি কাপলিং ক্যাপাসিটর। তাহলে এটা ছিল আমার ইনপুট কাপলিং ক্যাপাসিটর। এখন এইটার আর এস এর ভ্যালু তো আমাদের দেয়া আছে, জেড আই এর ভ্যালু কত মনে আছে কিনা? এই অ্যাম্পলিফায়ারের জন্য জেড আই এর ভ্যালু কত হয়? এই যে অ্যাপ্রক্সিমেটলি এইচআই, মনে পড়ে? HIE হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি ছিল হলো এইচআই প্যারালাল আরবি। জি স্যার অ্যাডভান্স বড় তাই HIE হ্যাঁ হ্যাঁ এইচআই, তাহলে এই মুহূর্তে এইচআই এর ভ্যালু কত দেয়া আছে কিন্তু 1, এই যে এইচআই এর ভ্যালু 1 কে, তাহলে এখানে 1 কে প্লাস কত বলো দেখি? আচ্ছা এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা আসে কিনা দেখো দেখি, এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা পাই কিনা? জি স্যার। এটা উপরে গেল নিচে, হ্যাঁ। তাহলে আরএস এর ভ্যালু কত দেয়া আছে বলো? 600, আমরা তো কিলোতে ইউজ করতেছি, তাহলে এই যে 0.6 ধরলাম নাকি 1, আর কিলোর কারণে এখানে 10⁻3। আচ্ছা এখানে হিসেবটা কিন্তু কিলো আর মিলি দিয়ে করা যাবে না, কারণ ক্যাপাসিটর মিলির হিসাবে পরে আসবে, আগে এটা 10⁻3 থাকুক। এবার ভাগ করো দেখি, এই ভাগ করতে থাকো। আচ্ছা এক কাজ করো, এই 10⁻3টাকে বাদ দিয়ে দাও,
এটা বাদ দিলাম, তাহলে ক্যাপাসিটরের ভ্যালু হয়ে গেল মিলি, তাই না? জি স্যার। কথাটা বোঝা গেল? জি স্যার। মিলি। আচ্ছা, উপরে আবার 10,000 নাও, তাহলে হলো মাইক্রো। এবার 10,000 কে নিচের কম্পোনেন্ট গুলো দিয়ে ভাগ করতে থাকো। এটা তো করি নাই, কিন্তু যে ভ্যালুটা আসে ওইটাই হচ্ছে আই থিংক আরো সুবিধা হতো, মানে ডিরেক্টলি আসে যে 4.97 ইনটু 10 টু দি পাওয়ার -6 আর কি 4.97 মাইক্রোফ্যারাড। হ্যাঁ ঠিক আছে, তাহলে করো, ডিরেক্টলি করো, অসুবিধা নেই। তোমরা তো সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো, সরাসরি চলে আসতেছে। তাহলে কত আসতেছে? 4.97 মাইক্রোফ্যারাড। 4.9 মানে হলো আমি 5 লিখেছি আর কি, কিন্তু এইটাকে তুমি কি করবে, কাছাকাছি বড়টা ইউজ করবে, তাহলে 5.6 মাইক্রোফ্যারাড ইউজ করলাম। ঠিক আছে, এই ক্যাপাসিটর গুলো বড় নিয়ারেস্ট মানে হাইয়েস্ট ভ্যালু ইউজ করা ভালো। আচ্ছা, আউটপুট কাপলিং কিভাবে বের হবে? ZO প্লাস RL। RL এর ভ্যালু কত দেয়া আছে? RL/10 RL এর ভ্যালু এই যে এটা 3.3। এখন ZO এর এক্সপ্রেশন মনে আছে কিনা বলো, কে বলতে পারে? ZO এর এক্সপ্রেশন কত? আরো প্যারালাল আরসি স্যার, তো আরো বাদ। আরো বাদ, রাইট, এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, এই তো। তাহলে আরসির ভ্যালু এখানে কত এসছে আমাদের? 5.1। আচ্ছা, তার আগে দেখে নাও তো ইকুয়েশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওইটার মতোই তো, তাই না? জি স্যার। এখানে এফ এর ভ্যালু তোমরা 200 বসাবে। কেন? আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলা ছিল কত? এই, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে দেখো দেখি কত আসে। জিরো পয়েন্ট 95 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, 0.95 মাইক্রোফ্যারাড। তাহলে এর কাছাকাছি আছে, আমরা নিয়ারেস্ট ম্যাক্সিমাম মানে কি বলে নিয়ারেস্ট যে লার্জার ভ্যালু আছে সেটা ইউজ করব 1 মাইক্রোফ্যারাড। এরপরে কি আসবে? এবার কোনটা ক্যালকুলেট করব আমরা? আমাদের ইম্পর্টেন্ট যেটা বাইপাস ক্যাপাসিটর, তাই না? এটা ইম্পর্টেন্ট কেন? বিকজ দিস ক্যাপাসিটর উইল ডিটারমিন দ্য লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এইটা খুব সুন্দর করে করতে হবে। তাহলে এটার ফর্মুলা বোধহয় এরকম ছিল নাকি, দেখো তো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সির ভ্যালু কত হয়? এরকমই তো হবে নাকি? জি স্যার। তাহলে উপরে যাবে কত? 1 প্লাস 50, কারণ এইচ এফ এর ভ্যালু 50 দেয়া ছিল। আর নিচে ভ্যালু গুলো বসালাম, সব বসালাম। এইচ আই এর ভ্যালু কত? এইচ আই এর ভ্যালু কত দেয়া ছিল? 1k এখানে এই যে 10 টু দি পাওয়ার 3 বসাইছি। হ্যাঁ, তোমরা করে দেখো এটা কত আসে, দেখো। ফোরটি পয়েন্ট এইট মাইক্রোফ্যারাড। 40.8 8। ঠিক আছে না স্যার। না স্যার, ঠিক আছে, 40.58 মানে 40.6 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার নিয়ারেস্টটা হলো তোমার 47, কারণ আমরা বড় ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তাহলে এইটা বড় ভ্যালু বসালে আমাদের কি সুবিধা হবে না অসুবিধা হবে বলো? সার্কিট কি ভালো হলো না খারাপ হলো? স্যার ভালো হবে স্যার। ভালো হবে, কারণ ডিজাইনে দরকার ছিল 200 পর্যন্ত, এটা 200 চাইতেও আরো কম সিগন্যালকেও, লো ফ্রিকোয়েন্সির সিগন্যালকেও ও অ্যাম্পলিফাই করতে পারবে। তাহলে এখন দেখো যে এই তিনটা ক্যাপাসিটরের মধ্যে সবচেয়ে বড় ক্যাপাসিটর কোনটা? বাইপাস। বাইপাস। সেই জন্য বাইপাস ক্যাপাসিটরটাই কি হয়? বাইপাস ক্যাপাসিটরটা তোমার এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তৈরি করে, এটাই ডিটারমিন করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যা আমরা ডিসকাস করলাম, এতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোনো কিছু বুঝো নাই এমন কিছু আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি। বাকিরা, আজকে তো অনেক স্টুডেন্ট আসছে লাস্ট ক্লাসে, জি স্যার, বুঝতে পেরেছি। মুখ দেখাতে আসছে, লাস্ট ফেজ।
আর ভিআরসি একটু ভিআরসি না, স্যার ভিআরসি উপরে কত নাম্বার? স্যার আর এর আগের পেজে মেবি হ্যাঁ, ভিআরসি না, এখানে কথা এই যে এটা স্যার এখানে 20 মাইনাস 4.8 মাইনাস 5 এটা কিভাবে 20 হলো ভিসিসি, ভিসিসি মাইনাস 4.8 হইলো আমার ইমিটারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, এই যে এখান থেকে যেটা আসলো। আর এটা রাখছিলাম কালেক্টর আর ইমিটারে ভিসি তে, কালেক্টর টু ইমিটার ভিসি 5 ভোল্ট এটা কি ধরে নেওয়া হয়েছে স্যার এই যে এই যে এই যে এই যে আচ্ছা কনসিডার করছেন হ্যাঁ, এটা কনসিডার করতে হয়, কারণ এটা মিনিমাম কনসিডার করতে হয় কত, 3। ওই যে ডিসকাশনে আমরা শিখলাম যেটা 3 মিনিমাম। আমরা একটু বেশি নিলাম কেন, কারণ আমাদের ভিসিসি অনেক বড় আছে, সেই জন্য বেশি নিলাম। আর বেশি না নিলে কি হইতো, এই রেজিস্ট্যান্স আরো বড় হয়ে যেত, কোনো লাভ হতো না, সেই জন্য। ঠিক আছে, তাহলে পরের টপিকে যাই। এই একই, সরি, না স্যার কিছু না। এই সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার আমরা এখন ফেটের জন্য ডিজাইন করব। আচ্ছা, কমন ইমিটারের ইকুইভ্যালেন্টটা কি, কমন সোর্স, তাই না? জি স্যার। এখানেও ঠিক একই ভাবে ডিজাইন করতে পারবে। তোমাদের কি অলরেডি আমি ভোল্টেজ ডিভাইডার বায়াসের ডিজাইন শিখাইছি না? গত ক্লাসেই তো বোধহয় শিখালাম, তাই না? জি স্যার দেখেছিলেন। তাহলে বাকি থাকবে কি, বাকি থাকবে হলো এই দুইটা। তারপরে আমি একটু ডিসকাস করে যাই যে ফেটের ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়। কেন ডিফারেন্ট হয়, এখানে আমরা কারেন্টটাকে একটু বেশি রাখতে চেষ্টা করি, তাই না? মনে আছে কি যে দুইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করে সেখান থেকে যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্টটা কত হয়, এখানেও ঠিক একই কথা। তুমি ড্রেন কারেন্ট যত বেশি নিবে তত আরডি এর ভ্যালু কি হতে থাকবে, কারেন্ট বেশি নিলে আরডি এর ভ্যালু ছোট হতে থাকবে, আর ছোট হলে গেইন তত কি হতে থাকবে, কম হতে থাকবে, গেইন তত কম হতে থাকবে। কিন্তু তারপরেও আমাদের নিতে হয় বেশি, কেন, বেশি নিলে আবার যত ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে তুমি যত পয়েন্টটা সেট করবে, এই জিএম এর ভ্যালু তত বাড়বে। আর লিনিয়ারিটির জন্য আমাদের কারেন্টটা বেশি নিতে হয়। এইসব জায়গায় নিলে এই পোর্শন গুলো কি লিনিয়ার, বুঝতে পেরেছ? নন লিনিয়ার হলে তো সিগন্যালের মানে শেপ চেঞ্জ হয়ে যাবে, নয়েজ হবে, সেই জন্য। তাহলে কারেন্টটা আমরা ওইভাবে আগের নিয়মে সেট করে নিব। আর এই ভিজিএস এর মিনিমাম ভ্যালুর একটা ফর্মুলা দিয়েছিলাম, বলো তো কি, কেউ বলতে পারো কিনা? সরি, ভিজিএস না, ভিডিএস, মিনিমাম ভিডিএস এর ভ্যালু কিভাবে বের হয়? হ্যাঁ, ভিপি প্লাস 1, রাইট, 1। আরো যদি এক্স্যাক্টলি বলি, ভিপি প্লাস 1 মাইনাস কত, ভিজিএস। হ্যাঁ ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা এইটা। তাহলে তুমি এখানে এই ফর্মুলা দিয়েই করতে পারো, কারণ যেহেতু স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, স্মল সিগন্যাল এমপ্লিফায়ারের জন্য আমরা মিনিমাম ভ্যালু এই যে এইটাই রাখতে পারি। এখানে এই যে 1 ভোল্ট রেখে দেওয়া হলো না, এই 1 ভোল্ট তুমি রেখেছো ওই সুইং এর জন্য। আচ্ছা, কেউ যদি চাও যে না আমি এইটুকু ইউজ করব না, আমি এইটা ইউজ করব, শুধু এইটুকু ইউজ করব, তাহলেও হবে। কিন্তু এই এমপ্লিফায়ারের ভোল্টেজ তো কারেন্ট তো অনেক বেশি হয়, সেই জন্য এখানে বেশি ভোল্টেজ দেয়া যায় না। বেশি ভোল্টেজ দিলে এটার অ্যাক্রসের ভোল্টেজ কমে যায়, এমনিতেই কারেন্ট বেশি, তারপরে যদি এটার অ্যাক্রসের ভোল্টেজ কমে যায় তাহলে আরএল এর ভ্যালু কি হবে, কমে যাবে। সেই জন্য এই ফর্মুলাটাই মনে হয় ইউজ করতে পারো তোমরা, অথবা এর চাইতে 1 ভোল্ট কম বেশি ইউজ করলা। আচ্ছা, তাহলে দেখো এইটা যখন তুমি পেয়ে গিয়েছো, মনে আছে কিনা আমাদের যে বাকি ভোল্টেজটা কি করি আমরা, ইকুয়ালি ডিভাইড করে দেই কার কার মধ্যে, আরডি আর আরএস। হ্যাঁ, আরডি এবং আরএস এর মধ্যে। এখানে যদি বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে স্টেবিলিটি ভালো হয়, আর এখানে যদি বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে কি হবে, গেইন বেশি হবে। তাহলে এখান থেকে আমরা দেখো কারেন্টের ভ্যালু পেয়ে গিয়েছো, ভোল্টেজ দুটোর ভ্যালু পেয়েছো, তাহলে আরডি এর ভ্যালু এবং আরএস এর ভ্যালু কি হবে, ক্যালকুলেট করা যাবে না? হ্যাঁ, তাহলে এই দুইটা ক্যালকুলেট করার পরে কি করি আমরা, মনে আছে যে একটা বায়াস লাইনের ইকুয়েশন লিখি, তাই না? বায়াস লাইনের ইকুয়েশনটা লেখা কিভাবে লেখা হয়, ডেল আই ডি ইজ ইকুয়াল টু ডেল ভিজিএস মাল্টিপ্লাইড বাই আইডি। ভুলে গেছো?
আচ্ছা, একটু পরে আমরা আবার ইসের মধ্যে দেখবো। তারপর বায়াস লাইন ড্র করে বায়াস লাইনকে এক্সটেন্ড করে দেওয়া হয়, এক্সটেন্ড করে দিয়ে কি করি আমরা ভিজি এর ভ্যালু পরে নেই, তাই না? এই যে এই গ্রাফ থেকে দেখো, এটা একটু পরে আমরা সলভ করব। এই যে এই বায়াস লাইনটাকে ড্র করে এখান থেকে আমরা কি করি ভিজি এর ভ্যালুটা বের ভিজি করব। এর ভ্যালু পরে নিই। ভিজি এর ভ্যালুটা পরে নিলে এখানে আমরা এই কারেন্ট এখানে এই যে এই পয়েন্টটা হলো তোমার ভিজি, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা কত সেট করি? R2 এর ভ্যালু কত সেট করা হয় কেউ বলো দেখি? অলওয়েজ 1 মেগা। জি স্যার, হ্যাঁ, ওই 1 মেগা, এসি যাতে শর্ট না হয়ে যায়। শর্ট না হয়ে যায়। এটা গত ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে এর চাইতে বেশি কেন করি না, তার নয়েজ বেড়ে যায়। নয়েজ বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্য এটা 1 মেগা আমরা বলছিলাম। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো ভোল্টেজ জানো, রেজিস্ট্যান্স জানো, তাহলে এখানকার কারেন্টটা জানা হয়ে গেল না? জি স্যার। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট কিন্তু সেম, কারণ এখানকার কারেন্ট আমরা কি করি আর আইভি নেই। জিরো ধরে নিই। নেগলেক্ট করি, রাইট? তাহলে Zero। এখন তুমি এখানকার এই ভ্যালুটা বের করে ফেলতে পারবে, কারণ এখানকার ভোল্টেজ জানো, সেটা বিয়োগ করতে হবে ভিডিডি থেকে, ভিডিডি থেকে। তাহলে কারেন্ট জানি আর 1 বের হয়ে গেল। তাহলে এই যে আমাদের দেখো বায়াস কম্পোনেন্ট সব হয়ে গেল। এখন আসতেছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর ঠিক আগের মতোই হিসেব করে বের করে ফেলবো, আমি বেশি কথা বলবো না। এখন আমাদের কি জানা লাগবে বলো তো? যে এক্সপ্রেশন অফ ভোল্টেজ গেইন উইথ আনবাইপাসড আনবাইপাস সোর্স রেজিস্ট্যান্স, তাই না? তাহলে আমার তোমাদের যদি মনে থেকে থাকে এইটা ছিল সেই গেইন। জি স্যার। যদি এটা বাইপাসড হতো তাহলে এই এই টার্মটা থাকতো না, নিচের টার্মটা থাকতো না, তাই না? আর আনবাইপাসড হলে এটা আসে। তাহলে এখনো সেই একই কথা, আমরা এবার বাইপাস ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কনসিডার করলাম। তাহলে এই যে এখানে প্যারালাল আসলো নাকি? প্যারালাল চলে আসলো। জি হ্যাঁ, স্যার। প্যারালাল আসার পরে আবার আরএস কে আমরা বড় ধরবো, অনেক বড়। সুতরাং এইটা থাকবে। তাহলে জি এটার ম্যাগনিটিউডটা কত হবে? ম্যাগনিটিউড হবে এই দেখো, এই যে 1 স্কয়ার প্লাস জিএম এক্সসিএস স্কয়ার। তাহলে আমাদের এখানে মিড ফ্রিকোয়েন্সির গেইন যদি বের করো তাহলে কি হবে দেখো, এটাকে এক্সসি কে এবার শর্ট চিন্তা করো, ক্যাপাসিটরটা শর্ট হইলে এটা 0, 0 হইলে এটা কি 1 এর স্কয়ার করে 1 এর রুট নিলে 1 হয়, তার মানে এই ভ্যালুটা পাই। এই তাহলে এই 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 গেইনটা কিসের? এটা হলো ভোল্টেজ গেইন উইথ বাইপাস ক্যাপাসিটি, বাইপাস ক্যাপাসিটর, তাই না? জি তার মানে যখন এই অ্যাম্পলিফায়ারটা জি কি হয়ে স্যার। যাবে, এই ক্যাপাসিটরটা শর্ট হিসাবে কাজ করবে, তখনকার গেইন। তাহলে এই গেইনটাকে আমরা মিড ফ্রিকোয়েন্সি গেইন বলি, তাই না? এটাকে আমরা মিড ফ্রিকোয়েন্সি গেইন বলি। এখন তোমার কি বানাতে হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি আনতে হলে নিচে কি করতে হবে? √2 আনতে হবে। তাই √2 আনতে হলে দেখো এইটাকে 1 এর সমান কনসিডার করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে কন্ডিশনটা কি হলো দেখো, জিএম এক্সসি ইজ ইকুয়াল টু 1। তাহলে জিএম এক্সসি সমান যদি 1 হয় তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √2, এই যে মিড ফ্রিকোয়েন্সি √2 টাইমস 1 আপন √2 টাইমস পেলাম। হ্যাঁ, তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে এই কন্ডিশনটা হবে সেটাই হবে আমার কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। কন্ডিশনটা কি ছিল? এই কন্ডিশন, তাই না? তাহলে এই কন্ডিশন জি, থেকে স্যার। তুমি এখন এক্স ইসের ভ্যালু বের করে ফেলো ধীরে ধীরে, সিএস এর ভ্যালু বের করো, এইগুলো দেখো ধীরে ধীরে এই পর্যন্ত নিজেরা বুঝে নাও। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর বাকিগুলো সেম। জি স্যার, বুঝতে পেরেছি। এই যে কাপলিং, এই কাপলিং সেম, ঠিক আছে? এইবার আমরা একটা এক্সাম্পল করে নেই। এখানে দেখো কি কি দেয়া আছে। একটা ফেট আছে, সেই ফেটের মিনিমাম এবং ম্যাক্সিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে। এই এটা ভুল লিখছি তো, এটা কি হবে বলো? ভিপি, ভি ম্যাক্স। ভিপি হবে না? জি স্যার। ভিপি, হ্যাঁ। মিনিমাম ভিপিটা কত? -2। ম্যাক্সিমামটা কত? -5। আর মিনিমাম আইডিএসএস কত? 8 মিলি এম্পিয়ার। আর ম্যাক্সিমাম আইডিএসএস কত? 18 মিলি এম্পিয়ার।
তাহলে আমাদের একটা 18 এমপ্লিফায়ার ডিজাইন milliampere। করতে হবে। ভিডিডি কত দেয়া আছে এবার? milliampere। 25 ভোল্ট। আর ফ্রিকোয়েন্সি আগের মতোই 200 হার্টজ দেয়া আছে। আরএল দেয়া আছে এবার 5.1। আর এস টা সাধারণত 600 ওহমস হয়, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড। তোমরা যে ল্যাবরেটরিতে সিগন্যাল জেনারেটরটা ইউজ করো তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা। আচ্ছা, তাহলে আমরা এমপ্লিফায়ার ডিজাইন শুরু করি। প্রথমে আমাদের টার্গেট হলো যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দুইটা ড্র করে ফেলতে হবে নাকি? এই যে দেখো, -5 ভোল্ট 18 মিলি এম্পিয়ার, -2 ভোল্ট 8 মিলি এম্পিয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট সেট করা যায়, তাই না? আচ্ছা, এটাতে আমার মনে হয় 6 পর্যন্ত তোমরা সেট করতে পারবে, এই দেখো, তাই না? জি স্যার। 6, তা আমি 5 সেট করেছি, এই 5 মিলি এম্পিয়ার সেট করেছি। তাহলে এই গ্রাফ থেকে আমি প্রথম যে ডিসিশনটা নিলাম সেটা হলো কি, আইডি ম্যাক্স এর ভ্যালু হলো 5। তাহলে আইডি ম্যাক্স থেকে কিন্তু আমরা ইসের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এটা তুমি গ্রাফিক্যালিও করতে পারো, অ্যানালাইটিক্যালিও করতে পারো, ভিজিএস এর ভ্যালু, VGS। ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে বলো তো রিডিংটা কত হবে? এখানে 1, এখানে 2, তাহলে এখানে 2 ঘরের মতো আছে তো, ছোট ছোট 2 ঘর, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে ছোট দেখো 2টা ঘর, 2টা ঘরের চেয়ে একটু কম আছে নাকি? জি স্যার। জি স্যার, 2.4 এর মতো। হ্যাঁ, 2.4 এর মতো। তাহলে এটা যদি তুমি গ্রাফ থেকে নাও তাহলে 2.4 এর কাছাকাছি হবে। আমি গত ক্লাসে এটা খুব যত্ন করে ড্র করতে পারি নাই, এই দেখো দাগগুলো একটু সরে টরে আছে। আচ্ছা, কিন্তু অ্যানালাইটিক্যালি যদি করি আমরা, এই ফর্মুলাটা আমাদের এই যে ভিজিএস সমান কি, ভিপি 1 মাইনাস রুট, ওই যে শকলিস ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করলে এটা আসে। ID বাই হ্যাঁ, ID। আমি পড়াইছি তোমাদের। তাহলে এখন ভ্যালু গুলো বসাও, কত বসিয়েছো? আইডির ভ্যালু 5। আর আমরা এই যে ফেটের ডিজাইন করি কি ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা 5 ধরে, তাহলে 18 ধরে করব নাকি? তাহলে ভিপি ধরবো কত? -5। তাহলে এগুলো তুমি যদি করো তাহলে -2.4 হবে, গ্রাফ থেকে যেটা প্রায় 2.4 পেয়েছিলে নাকি? 2.4 into 4। জি স্যার। হ্যাঁ, তাহলে এইবার তোমার ভিডিএস মিনিমাম কত হবে বলো তো? ফর্মুলাটা কি ছিল? ভিপি প্লাস 1 ভিপি প্লাস 1 মাইনাস ভিজিএস। তাহলে ভিপি এটা শুধু ম্যাগনিটিউড বসাবে, তাহলে 3.5 ভোল্ট। মিনিমাম কত নেওয়া হলো? 3.5 ভোল্ট। কার অ্যাক্রসে চলে গেল এটা? 3.5 ভোল্ট। এটা গেল কার অ্যাক্রসে? ড্রেন এন্ড সোর্স। বাকি ভোল্টেজটুকু আমরা কি করব? বাকি ভোল্টেজটুকু আমরা ইকুয়ালি ডিভাইড করে দিব, তাই না? কার কার মধ্যে? জি স্যার। হ্যাঁ, আরএস RD এবং আর RS। হ্যাঁ, তাহলে কত হয়? RD। তো একটু ক্যালকুলেশন করে দেখো তো ঠিক আছে কিনা, এই 10.75 ঠিক আছে কিনা। 3.5 টা হচ্ছে 3.6 হবে। এটা কি 3.6 হয়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, 3.6 দিলাম। আচ্ছা স্যার, এখানে বাম পাশে হচ্ছে ফর্মুলাটাতে মাইনাস ভিজিএস টা দেয়া হয়নি, মানে এই সেম লাইনে। এই লাইনে? জি স্যার। ও, এইখানে minus লিখি নাই, VGS কিন্তু হলো- এখানে লিখেছি, তাই তো? হ্যাঁ স্যার। এখানে হলো ভিজিএস। হ্যাঁ, তাহলে কত আসলো? 3.6। 3.6। 10.7। আচ্ছা, তাহলে এখানে 3.6 বিয়োগ করতে হবে আমাদের, তাই না? জি স্যার। তাহলে কত হয় দেখো তো? হাফ 10.7। 10 পয়েন্ট কত আসে? 7। 10.7। 10.7। 7। তাহলে এখন তুমি আরডি আর এস এর ভ্যালু বের করে ফেলো। স্যার 2.14 আসে। 2.14। তাহলে আমরা ইউজ করেছি কত? স্ট্যান্ডার্ড 2.2। হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলো তো? একটু যে কম ইউজ করলাম তাতে কি হবে দেখি, একটা কমন সেন্সের অ্যান্সার দাও দেখি, কে বলতে পারবে যে আমি যে এটা রিক্যালকুলেট করলাম না, কারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু তো একটু কম ইউজ করলাম, এতে কি কারেন্ট বেড়ে যাবে? তো কমে যাবে না? রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়িয়েছি না, সেই জন্য কারেন্ট কমে যাবে। কারেন্ট কমে যাবে। আর কেউ কিছু বলবে? হুম, না, কারেন্ট কমবে না, কারেন্ট যা আছে তাই থাকবে, কারণ কারেন্ট তো ঠিক হবে এই যে এই ভিজিএস দিয়ে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কারেন্ট ঠিক হবে ভিজিএস দিয়ে। তাহলে আমাদের কি হবে? আমাদের এই যে এখানে যেটা, এই ভ্যালুটা আর একটু কমে যাবে, সামান্য একটু কমে যাবে, বুঝতে পেরেছ? এই ভিডিএস এর ভ্যালুটা সামান্য একটু
কমে যাবে। সেই জন্য খেয়াল করতে হবে যে আমি কোন দিকে বাড়াচ্ছি, কোন দিকে ইফেক্টটা পড়তেছে, সেখানে সাফিসিয়েন্ট ভোল্টেজ আছে কিনা যে একটু সামান্য কমে গেল, তাই না? তাহলে খুব বেশি বাড়ে নাই, কিন্তু সামান্য একটু বেড়েছে, সেই জন্য এটাকে আমরা নেগলেক্ট করলেও পারি। দেখো খুব সামান্য বেড়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো বায়াস লাইনটা ড্র করব। বায়াস লাইন ড্র করার এটা ছিল ফর্মুলা। জি স্যার। জি স্যার। তাহলে এখন একটা সুইটেবল চেঞ্জ নাও। আচ্ছা, সুইটেবল চেঞ্জটাকে আমরা, এটা তো আমার কারেন্ট না, এখানে কত মিলি এম্পিয়ার আছে? 5 মিলি এম্পিয়ার। তা আমি চেঞ্জটাকে 5 মিলি এম্পিয়ারই ধরলাম, তার মানে আমি এখান থেকে নেমে যেতে চাচ্ছি একদম 0 পর্যন্ত। হ্যাঁ, তাহলে ইয়ে হয় কত তাতে? তোমার 5 ধরলে ভিজিএস এর ভ্যালু কত আসে? আরএস এর ভ্যালু কত? 2.2k 2.2k। তাহলে 5 মিলি এম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 2.2, 11 ভোল্টস। হ্যাঁ 11। তাহলে তোমাকে এখন একটা পয়েন্ট, এটা প্রথমে গ্রাফিক্যালি আমি বুঝাই। এই যে এখানে যেই জায়গাটা দেখতেছো, এখান থেকে কত ভোল্ট ডান দিকে চলে যাব? 11 ভোল্ট। 11 ভোল্ট। 11 ভোল্ট কেন? কারণ কারেন্ট তো তুমি এখান থেকে নেমে 0-তে আসতেছো। তাহলে এখান থেকে, এখানে ছিল 5 মিলি এম্পিয়ার, নিচে চলে আসলাম 0-তে, তাহলে ডেল আইডি কত হইলো? 5 মিলি এম্পিয়ার। জি স্যার। ডেল আইডি যদি 5 মিলি এম্পিয়ার হয়, কারেন্ট কমলে কি হয়? ভোল্টেজটা পজিটিভের দিকে যায়, তাই না? ডান দিকে যায়। তাহলে এটা এখান থেকে ডান দিকে চলে যাবে, কত ঘর চলে যাবে, মানে কত 11 ভোল্ট ভোল্ট। চলে যাবে? 11 ভোল্ট। তাহলে 11 ভোল্ট, দেখো এখানে এই যে ছোট ছোট একটা ঘর দেখতে পাচ্ছ, এগুলো হলো 1 ভোল্ট করে, তাই না? 1 ভোল্ট। আচ্ছা, আমি এইখানে যে 2 আছে, 2 ঘর আছে, সেই 2 ঘর বাদ দিয়ে গুনতে শুরু করি নাকি? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে 2 ঘর ডান দিকে সরে আছে, আমি 2 ঘর ডান দিকে সরাই দিলাম। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে এখন তুমি একেবারে থ্রু দিস পয়েন্ট বায়াস লাইন ড্র করো। তাহলে বায়াস লাইন এখন এখান থেকে 0 থেকে এইটুকু রিডিং নিয়ে নাও। 0 থেকে এটিকে গুনলে কত হয়? 1 2 3 4 5 6 7 8 9। 9 এর থেকে কত কম? একটু কম স্যার, 2 ঘর কম। 2 ঘর কম। তাহলে এই যে 2 ঘরে হলো 4, তাহলে এই যে 8 পয়েন্ট কত আসে? 8.62 এর মতো আসছে গ্রাফ থেকে। আমি এটা ঠিক মতো অতটা করি নাই বলে। এখন এটাকে তুমি চাইলে অ্যানালাইটিক্যালিও করতে পারো খুব সহজে। খুব সহজে কিভাবে অ্যানালাইটিক্যালি করে ফেলবে? তুমি এখানে ইয়ে পেয়েছো কত? 11 ভোল্ট পেয়েছো না? জি স্যার। এই 11 ভোল্ট থেকে ভিজিএস এর ভ্যালু বিয়োগ করে দাও। ভিজিএস এর ভ্যালু কত? স্যার -2.4। হ্যাঁ, 11 থেকে -2.4 করলে কত হয়? 8.6। 8.6। তাহলে হ্যাঁ, এই ভ্যালুটা চলে আসে। তাহলে এখন যে ভ্যালুটা পেলাম, এটা কিসের ভ্যালু? ভিজি। ভিজি, তাই তো? তাহলে আমরা এখন দেখো, এই যে R1 এর ভ্যালু কত সেট করি? 1 মেগা ওহম। 1 মেগা ওহম। তাহলে I2 সমান কত হবে? I2 সমান কত হবে? এই যে ভিজি 6.2, সরি 8.6 বা 62 ডিভাইডেড বাই 1। হ্যাঁ, তাহলে এখান থেকে এই কারেন্ট দিয়ে আমরা কি বের করব বলতো? R2 বের করব না? R2 বের করব। হ্যাঁ, তা R2 এর অ্যাক্রস এর ভোল্টেজ কত? ভিডিডি মাইনাস ভিজি। VDD minus VC divided by I2। হ্যাঁ, তাহলে এই যে ডিভাইডেড বাই I2। এখন এটা ডিভাইড করলে উপরে যাবে 1 মেগা, নিচে যাবে হলো 8.62। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তাহলে এবার এইটুকু ক্যালকুলেশন করে দেখো তো তোমরা কত আসে। ঠিক আছে, 1.9 আসা কি 2 মেগা ওহম আসে। আচ্ছা, এখন শোনো, তোমাদের কিন্তু এই ডিজাইন, তুমি হয়তো এটা তোমাদের হয়তো একটা ল্যাবে করতে হইতে পারে, পরীক্ষার হলে এটা করা একটু ডিফিকাল্টই হয়ে যাবে, কারণ জিএম এর ভ্যালু দেয়া নেই। এখন জিএম বের করার জন্য এই যে স্লোপ ড্র করেছি, দেখো এই স্লোপ আমি আর সময় বেশি নিচ্ছি না, তোমরা যদি এখান থেকে স্টাডি করো তাহলে ডেল আইডি পাওয়া যাবে না এখান থেকে? জি স্যার। এখান থেকে কি পাওয়া যাবে?
ডেল VGS ভিজিএস। তুমি যদি ঘর গোনো Del তাহলে VGS দেখো এখানে 2 ঘর বাম দিকে সরলো, এখানেও 2 ঘর বাম দিকে সরেছে, তাই না? তাহলে এটা গণে দেখলে আমি দেখেছি এখানে 2 ভোল্টের মতো আসে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জিএম এর ভ্যালু বের করব। এই কোথায়, এই জিএম এর ভ্যালু 2 ভোল্ট আর উপরে হলো 8 মিলি এম্পিয়ার। তাহলে জিএম এর ভ্যালু কত আসলো? 4 millisiemen's হ্যাঁ 4 মিলি সিমেন্স। তো এই জিএম এর ভ্যালু আমাদের লাগবে এখন ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, তোমার এই সিএস এর ফর্মুলা কি ছিল? GM by twice by F1 সিএস এর ভ্যালু এই যে জিএম বাই টুয়াইস পাই এফ1। হ্যাঁ, তাহলে সিএস এর ভ্যালু জিএম বাই টুয়াইস পাই, জিএম এর ভ্যালু আসলো হলো এই যে এত মিলি, টুয়াইস পাই, এফ এর ভ্যালু কত 200। এবার করে দেখো তো কত আসে। 3.18 microfarad মাইক্রোফ্যারাড। তাহলে আমি 3.33 ইউজ করেছি, ঠিক আছে না? জি স্যার। স্যার এটা F হবে না, মাইক্রো F? মাইক্রো এফ এইখানে তো মাইক্রো এফ ছিল, এখানে Microfarad। হ্যাঁ মাইক্রোফ্যারাড, রাইট। আচ্ছা, এইবার বলো ইনপুট কাপলিং ক্যাপাসিটর C1 কিভাবে ক্যালকুলেট করবে? RS আচ্ছা, plus জেড আই সমান কত তোমাদের মনে আছে কিনা? স্যার এখানে ভোল্টেজ ডিভাইডার দেখে R1 প্যারালাল R2 R1 প্যারালাল R2, তাহলে 1 মেগা আর হলো 2 মেগা না? 1 মেগা 2 মেগা কে প্যারালাল করলে কত হয়? 0.67 তো 0.67 আছে 667 কিলো হ্যাঁ 6 and 7 কে। আচ্ছা, আর আরএস এর ভ্যালু কত দেওয়া ছিল? 600 ohms মানে 0.6 কে। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা বের করো এই C1 এর ভ্যালু, নিজেদের মতো করে বের করো। এই দুইটা এক্সাম করে সলভ করে আমাকে বলো কত আসছে। ঠিক আছে ভ্যালুগুলো কত কত ন্যানো 11.9 মাইক্রোফ্যারাড ন্যানোফ্যারাড। ন্যানোফ্যারাড, তাহলে আমরা 12 ন্যানোফ্যারাড ইউজ করব। এক্স C2 এর ভ্যালু বের করব, ঠিক আছে? এবার কিসের ভ্যালু বের করব? C2 এর ভ্যালু। এই কার মাইক্রোফোন থেকে যেন একটু নয়েজ আসতেছে বোধহয়, নাকি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, আপনি মিউট করে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, জেড ও সমান কত? আউটপুট ইম্পিডেন্সটা কত হয়? হ্যাঁ, আউটপুট ইম্পিডেন্সটা কি হয়? আরডি, তাই না? আই থিংক আপনি মিউট করে চারে দিতে পুরো আসিল পারবেন। কে রাখছে? কি করব বলো তো, কিছু করতে বলছো? স্যার মিউট করে দেন। তার মায়ের রাখছে। মিউট করে দেন। মিউট করে দেবো? কে এটা কথা বলতেছে, কে আমি স্যার ও বুঝবো। নিজেই মিউট করে দিয়েছে, ও হয়তো ভুলে স্যার আনমিউট করে দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম এখন আমাদের লাস্ট ওয়ান, ঠিক আছে? এই আউটপুট ইম্পিডেন্স কি হয় মনে আছে না আমাদের? যে লোডকে বাদ দিয়েই করতে হবে এবার, কারণ লোডকে তো আমরা সিরিজে রাখতেছি। আর ও আর ডি, স্মল আর ডি প্যারালাল ক্যাপিটাল আর ডি, তাহলে স্মল আর ডি তো অনেক বড় হয়, অনেক তাহলে বড় শুধু একটা ক্যাপিটাল আর ডি RD থাকবে। তাহলে ক্যাপিটাল আর ডির ভ্যালু কত পাইছি? 2.2 পেয়েছি না? তাহলে 2.2 তে আসো। আর এদিকে থাকবে হলো আরএল, আরএল এর ভ্যালু এবার কত দেয়া আছে সম্ভবত? 1 দেয়া ছিল। তাহলে এই দুইটাকে ক্যালকুলেশন করে, এই দুইটাকে ক্যালকুলেট করে আমাকে একটু বলো দেখি কত হয় এখান থেকে। 0.73 কে আসে। আচ্ছা, তাহলে এখানে আসলে সি এর ভ্যালু, C2 এর ভ্যালু কত আসে? 1.09 হ্যাঁ মাইক্রোফ্যারাড। 1.1 মাইক্রোফ্যারাড। আমরা 1.2 মাইক্রোফ্যারাড ইউজ করব, এটা হলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? 1.2 মাইক্রোফ্যারাড এটা আমরা ইউজ করব। আচ্ছা শোনো, তাহলে আগে বলো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে যা আমরা স্টাডি করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের পরীক্ষায় যদি ম্যাথ আসে সেই ক্ষেত্রে গ্রাফ ইউজ না করলেও চলবে। অধিকাংশ জায়গায় ড্রেন কারেন্টটা দেয়া থাকে, আইডির ভ্যালু দেয়া থাকে এবং জিএম এর ভ্যালু দেয়া থাকে, তাহলে কিন্তু আর এই গ্রাফ তৈরি করার ঝামেলা থাকলো না, তাই না? থাকবে? না স্যার থাকবে না। থাকবে না, যেহেতু তোমার ইসের ভ্যালু, আইডির ভ্যালু দেয়া থাকবে, এখান থেকে ভিজিএস এর ভ্যালু নেওয়া যাবে,
তাহলে ভিজিএস এর ভ্যালু নেওয়া গেলে তারপরে এই যে এটাকে অ্যানালিটিক্যালি 11 ভোল্টেজ বের করে ফেলবা, তো এখান থেকে ভিজিএস বিয়োগ করে। ঠিক আছে, এই গ্রাফটা আমাদের করতে হচ্ছে এই জন্য যেহেতু আমরা আগে গ্রাফিক্যালি করেছি, আর এটা ছাড়া আমি জিএম বের করতে পারছিলাম না। আর একটা ফেট নিয়ে করলে দুইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে করতে হয়, ম্যাক্সিমামটাকে কনসিডার করতে হয়, সেই জন্য গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা লাগে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলো? নেই? এই কোশ্চেন আছে কোনো? না স্যার। আচ্ছা শোনো, এখন এই যে আগেই বলেছি ডিজাইন, এই ডিজাইন কিন্তু এক একজন এক এক ভাবে করবে। তুমি যদি বলো যে আমাকে একটা আলপনা এঁকে দাও, এটা একটা ডিজাইন না? ছোট ক্লাসে করেছো না? জি স্যার। তাহলে এখন তোমরা 5 ফ্রেন্ড যদি 5 জন 5টা আলপনা ড্র করো, একরকম হবে দেখতে? না স্যার, সবারটা হবে। ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা তো একদমই ডিফারেন্ট জিনিস। এখন তোমাকে থেকে যদি বলা হয় যে তুমি একটা বিল্ডিং এর একটা ফ্লোরের ডিজাইন করো, তোমার স্কোয়ার দিয়ে দিলাম ধরো 1500 স্কোয়ার ফিট, এর মধ্যে তুমি একটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করবে, আমি রিকোয়ারমেন্ট দিলাম 3টা বেডরুম হবে, এই হবে। এখনো যদি ডিজাইন করো এক একজনের এক এক রকম হবে না? জি স্যার। তাহলে এই যে এখানে যত ডিজাইন করলাম দেখো এক এক জায়গায় কিন্তু আমাদের একটা রেঞ্জ আছে, এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত। সেই জন্য বিভিন্ন বই তোমরা পড়বে, বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যাপ্রোচে ডিজাইন করবে, ঠিক আছে? কিন্তু আমরা যে থিওরি গুলো পড়েছি সেই থিওরি গুলো মাথার মধ্যে থাকলে কেন কোনটাকে কত ধরেছে সেগুলো বোঝা যাবে। আর অধিকাংশ বই এই জন্য ডিজাইনই নাই, পড়ে দেখো অধিকাংশ বই পড়বে একমাত্র এই ডেভিড বয়েল স্টেটের বইও অ্যাম্পলিফায়ারের ডিজাইন ভালো মতো করে নাই। স্যার নাই, ওটা একেবারে brief। হ্যাঁ, কয়েকটা কথাবার্তা লিখে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? কারণ এটা তো কোনো কংক্রিট রুল দিতে পারছে না, সেই জন্য। তাহলে তোমরা কিছু এক্সাম্পল স্টাডি করো, কারণ পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন। আর ইলেকট্রনিক্স পড়ার এই যে ফার্স্ট ইয়ারের পড়ালেখার দুইটাই টার্গেট, একটা হলো ডায়োড দিয়ে রেকটিফায়ার ডিজাইন করা, ফিল্টার ডিজাইন করা, আর ট্রানজিস্টর দিয়ে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারলা কিনা, এইটাই হলো আলটিমেট গেইন। বুঝতে পেরেছো? জি স্যার। এতদিন পর্যন্ত আমরা যা পড়েছি ট্রানজিস্টর দিয়ে, দেখো শেষ পর্যন্ত এই যে আজকে যা পড়লাম এইটা সেই ভালো মতো শেখার জন্যই পড়েছি, ঠিক আছে? আর সেকেন্ড সেমিস্টারে দেখা যাবে এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার থেকে আমরা অসিলেটর তৈরি করতেছি, এটা থেকে আমরা মাল্টি ভাইব্রেটর তৈরি করতেছি, সবই আবার এই অ্যাম্পলিফায়ারের উপরে বেস করে, ঠিক আছে? সেই জন্য সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারটা ভালো মতো তোমাদের পড়তে হবে। এখন আমাদের সিলেবাস এই পর্যন্ত শেষ। তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস, আমার সাথে কোঅপারেট করেছো। আর যারা ক্লাস করো নাই, আজকে যারা নতুন এসছো তারা অবশ্যই ভিডিও দেখে ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে সব কনসেপ্ট ক্লিয়ার করে নিবে, কারণ অনেক কোশ্চেনই আসবে কনসেপচুয়াল। বই পড়ে সব কোশ্চেনের অ্যান্সার দেয়া যাবে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো দেয়া যাবে। এবার আসো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের কাজটা যেন কাকে দিয়েছিলাম? মাহির আমার principal। সিআর আছে? হ্যাঁ, সিআর কে? আচ্ছা, ওই যে ওইটা করছিলা যে কারা কারা বাদ যাবে? আচ্ছা, তুমি করে দিলে তাহলে আমি আর কি ওই যে অ্যাসাইন করে প্রবলেমটা অ্যাসাইন করে আমি আপলোড করে দিব কোশ্চেন সহ। তোমরা সেখান থেকে এই প্রবলেম গুলো সলভ করে আমাদেরকে বাই 15 না তোমাদের এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? তাহলে শেষ করি। স্যার আমাদের স্যার অ্যাটেন্ডেন্সটা কি করব স্যার? অ্যাটেন্ডেন্স তো তোমাদেরকে এবার নাকি ইয়ে দিয়েছে যে ইউনিভার্সিটি তোমাদের অ্যাটেন্ডেন্স কে এক্সাম্পট করে দিয়েছে, এটা কনসিডার করবে না, অ্যাটেন্ডেন্স ছাড়াই তোমাদের পরীক্ষা দিতে দিবে। আর মার্কস 5 নাম্বার, তো এই 5 নাম্বার বলে দিয়েছে টিচাররা যে যার মতো করবে। আচ্ছা, আমি যে অ্যালগরিদম অ্যাপ্লাই করব সেটা হলো অনলাইনে সবাইকে প্রেজেন্ট ধরে দিব, আর যারা আগের আমার 15টা ক্লাস আছে না 14টা ক্লাস আছে সেইটাকে ধরে পার্সেন্টেজ করে আমি মার্কস ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? আচ্ছা, আমার ইয়ে ক্লাস কয়টা হলো বলো তো, কেউ বলতে পারো কিনা? টোটাল অনলাইন ক্লাস মিলায় আজকে লেকচার 21টা 20টা 21 আজকে 21 21। আচ্ছা, অনলাইনের? জি স্যার আজকে 21।
আর অনলাইনের আগে নেওয়া হয়েছিল, আগে আরো 14টা 14টা নেওয়া হয়েছিল 14টা, তাহলে মোট কয়টা হলো? 35টা হ্যাঁ 35টা 35 35 ক্লাস। তাহলে এটা আমাদের ওই যে আবার ডিন সাহেব জানতে চেয়েছেন। হ্যাঁ এটা আমি তাহলে ঠিক আছে ছেড়ে দেই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। হ্যাঁ জি স্যার, আপনিও ভালো থাকেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু আসসালামু কিছু আলাইকুম। বলতে চাচ্ছ কেউ? জি স্যার, স্যার হচ্ছে আমাদের কাজল স্যার, স্যার হচ্ছে যিনি ম্যাথ ক্লাস নেন, উনি জিজ্ঞেস করতে বলেছিলেন আপনাকে যে স্যার আমাদের ওই ইনকোর্সটা আসলে দেওয়া হয়নি, তো ওটা কি হ্যাঁ আমরা ওনার সাথে আলাপ হয়েছে। হ্যাঁ আলাপ হয়েছে। আসলে যাদের ইনকোর্স ইনকমপ্লিট আছে তাদের অবশ্যই যখন তোমাদের খুলবে ফিজিক্যালি সেই ইনকোর্স তোমাদের দিতে হবে। তোমরা কিন্তু এটা মানে প্রিপারেশনটা রেখো, ঠিক আছে? জি স্যার। আর স্যার সেকেন্ড ইনকোর্স কি কোনো নেওয়ার সম্ভাবনা আছে? এইটা আমরা আসলে চাচ্ছি আর কি, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের সিচুয়েশন এটা অ্যালাউ করবে কিনা সেটা আমি জানি না। সিচুয়েশন বলতে ধরো খোলার পরে ইউনিভার্সিটি যদি আমাদের একদম বাধ্য করে যে আপনারা 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করবেন, 15 দিনের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করবেন। এখন 15 দিনের মধ্যে শেষ করলে তোমরা চাইলে অবশ্যই ইনকোর্সটা দিতে পারবে, তাই না? জি স্যার। এটা তো দেওয়া যায় স্যার। তাহলে আমার মনে হয় আমরা আজকে একটা সিলেবাস সেট করে রাখি সেকেন্ড ইনকোর্সের। স্যার সেকেন্ড আরেকটা কথা স্যার। দাঁড়াও, ইনকোর্সের সিলেবাসটা শেষ করে সেট করে নাও। তাহলে কোথা থেকে শুরু হবে বলো? তোমরা এর আগের ইনকোর্সটা দিয়েছো কোন পর্যন্ত? বায়াস পর্যন্ত বোধহয় দিয়েছিলা, তাই না? স্যার চ্যাপ্টার 4 এর স্যার ভোল্টেজ ডিভাইডার বায়াস পর্যন্ত, তার মানে বায়াস শেষ। ভোল্টেজ ডিভাইডার বায়াসের পরে তাহলে চলে আসলো বোধহয় এই যে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, নাকি? জি স্যার। তাহলে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে শুরু করে এই যে আজকে যেই ক্লাস গেল এই ক্লাসের আগ পর্যন্ত, আজকের আগ পর্যন্ত হইলে কি হলো যে ফেড অ্যাম্পলিফায়ারের এসি অ্যানালাইসিস পর্যন্ত। তাহলে কি স্যার ফার্স্ট ইন কোর্স যে পর্যন্ত পড়ানো হয়েছিল তারপর থেকে একেবারে সিলেবাস শেষ পর্যন্ত? না শেষ করলাম কই, আজকেরটা তো ইনক্লুড করিনি। ও আচ্ছা আচ্ছা ডিজাইনিংটা এক্সপেক্ট করি। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তাহলে সেখানে আসতেছে কি কি দেখো, আসতেছে হইলো বিজেটির এসি ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলিংটা, তারপরে চলে আসলো হলো ওই ফেটের কনস্ট্রাকশন এবং ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ফেট বায়াসিং, মেইনলি এই 3টা চ্যাপ্টার, সাথে ছোট্ট করে আমি পড়িয়েছি ওই ফেটের ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা আরেকটা কোশ্চেন কি করতে চাচ্ছিলে জানো কে? স্যার আমাদের হচ্ছে 2 শুরু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নেক্সট হ্যাঁ সেমিস্টার? সম্ভাবনা আছে তো, নোটিশ দিয়ে দিয়েছে তো। স্যার নোটিশ দিয়েছে? হ্যাঁ স্যার কবে থেকে? আচ্ছা সেইটা অবশ্য এক্স্যাক্টলি বলেনি, বলছে অতি মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আমাকে যেটা বলছিল, ডিন সাহেব বলছিলেন যে পূজার ছুটির পরে শুরু করে দিবেন। সামনে একটা পূজার ছুটি আছে না, এই পূজার ছুটির পরে শুরু করবেন। আবার আমার ডিপার্টমেন্টেও একটা ডিসিশন হয়েছে, সেটা তোমরা স্টুডেন্ট অ্যাডভাইজার টিচারের কাছ থেকে হয়তো জানতে পারবে, আমার মনে নাই যে কবে থেকে শুরু করবে, আমি মিটিংটাতে ছিলাম না তো। কিন্তু এই নোটিশটা তোমরা জানো না কেন? ডিপার্টমেন্ট যদি এরকম একটা ডিসিশন নেয় তাহলে এটা তোমাদের জানানো উচিত ছিল তো অবশ্যই, যে এত তারিখ থেকে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে। আই থিংক এটার কারণ হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা অলমোস্ট নন ফাংশনাল। ও আচ্ছা ঠিক আছে, তাই তোমরা জেনে নিও একটু। হ্যাঁ আর স্যার, হ্যাঁ বলো। স্যার অনেকে স্যার ওই অসুস্থতার কারণে ফার্স্ট ইন কোর্স দিতে পারে নাই, তো হ্যাঁ, স্যার হ্যাঁ। ওদের জন্য কি স্যার সেকেন্ড ইন কোর্সটাই অ্যাপ্লিকেবল? হ্যাঁ সেকেন্ড ইন কোর্সটাই, তারা যদি ওই যে প্রপার ডকুমেন্ট সাবমিট করে তাহলে ওই একটাই হবে, ওইটাই ওদের জন্য ফাইনাল, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, যদি মানে যারা 2টা ইন কোর্স দিবে ওদের মার্কসটা কি হচ্ছে এভারেজ করা হবে নাকি বেস্ট ওয়ান? আমি তো সাধারণত অনেক সময় বলি যে এভারেজ করব, তো পরে স্টুডেন্টদের তাকিয়ে আর করা হয় না, এই আর কি। তোমাদের ব্যাপারে এখনো ডিসিশন কিছু বলা যাচ্ছে না। তোমরা ভালো মতো পড়াশোনা করো, যাদেরকে এভারেজ করে ভালো করতে হবে তাদের তো সেকেন্ড ইন কোর্সটা খুব ভালো দেয়া লাগবে, তাই না? সেইভাবে পড়াশোনা করো, পরে পরে দেখা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ।
ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।